আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? কি খবর বলো তো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো বা দেখতে পাচ্ছো? একটু ইনবক্সে লিখে জানাও তো। আমাদের আজকে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, বায়োলজি 6 ক্লাস। তোমাদের সাথে আমার প্রথম বোটানি ক্লাস। বোটানি পড়তে কেমন লাগে তোমাদের? একটু ইনবক্সে লিখে জানাও তো যে বোটানি পড়তে কেমন লাগে। যারা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, প্রভাতী লিখছো অল ক্লিয়ার। ওকে, সায়াম লিখছে বোটানি পড়তে বাজে লাগে আর কি। অনেকে আবার লিখতেছো হার্ড লাগে, বোরিং, ভালো লাগে। একটুও ভালো না আর কি একজন লিখছো। আচ্ছা, ভালো না লাগলেও তো কিছু করার নেই, আমাদের কিন্তু পড়তে হবে। পরীক্ষায় তো বোটানি থেকেও কোশ্চেন যেমন থাকে, জিওলজি থেকেও কোশ্চেন এমন থাকে, এমন না যে বোটানি কম পড়ার সুযোগ আছে। ভার্সিটিগুলোতে মোটামুটি সমান সমানই প্রশ্ন থাকে, মেডিকেলে তো লাস্ট 2-3 বছর ধরে বোটানি থেকেই প্রশ্ন বেশি আসছে একটু আর কি। তো আজকে আমরা বোটানির শর্ট সিলেবাসেরই 2টা চ্যাপ্টার পড়বো। একটা হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ, আর একটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। তোমরা দেখতে পাচ্ছ পার্ট 2টা আগে আছে, মানে হচ্ছে আমরা নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ চ্যাপ্টারটা আগে পড়বো, কারণ এই চ্যাপ্টারটা থেকে অ্যাডমিশনে প্রশ্ন বেশি আসে কম্পারেটিভলি একটু। আর টিস্যু টিস্যুতন্ত্র থেকেও যে আসে না তা না, আসে, বাট নগ্নবীজি আবৃতবীজির তুলনায় কিছুটা প্রশ্ন কম আসে টিস্যু টিস্যুতন্ত্র থেকে। তো আমরা আগে আজকে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ পড়বো। আমরা চলো আর কথা না বাড়িয়ে পড়া শুরু করে দিই। আমরা হচ্ছে আজকে প্রথমে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদটা পড়বো। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে। নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের মধ্যে সবচেয়ে উঁচু নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে এই যে এটা। দেখো, নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের কিছু শ্রেণী আছে। এর মধ্যে একটা হচ্ছে কনিফারোফাইটা, এটা সবচেয়ে উঁচু বৃক্ষ, নগ্নবীজির মধ্যে সবচেয়ে লম্বা। এটা তোমরা হয়তো আমাদের দেশে এভাবে আসলে দেখা যায় না, আমরা মুভি টুভিতে মাঝে মধ্যে দেখি। এটা রাশিয়াতে প্রচুর আছে, ঠিক আছে? সাইবেরিয়ান অঞ্চলে প্রচুর আছে পৃথিবীর সবচেয়ে উঁচু নগ্নবীজি উদ্ভিদ এই যে কনিফারোফাইটার মধ্যে। আর নগ্নবীজি উদ্ভিদের মধ্যে তোমাদের ফেভারিট, তোমরা এসএসসিতে খুব ভালো করে পড়ছো, সাইকাডোফাইটা, সাইকাস। পড়েছো না? পড়েছো তো নিশ্চয়ই। আরো 2টা নগ্নবীজি উদ্ভিদের শ্রেণীর নাম পড়ছি, দেখো। একটা নাম হচ্ছে নিটোফাইটা, আর একটা হচ্ছে গিঙ্কোফাইটা। গিঙ্কোফাইটা, এখন দেখো, এই গিঙ্কোফাইটার পৃথিবীতে একসময় অনেক প্রজাতি ছিল, কিন্তু বর্তমান পৃথিবীতে মাত্র একটাই বেঁচে আছে, অনলি ওয়ান। গিঙ্কো ফাইটার পৃথিবীতে যেটা বেঁচে আছে ওইটার নাম হচ্ছে গিঙ্কো বাইলোবা। গিঙ্কো বাইলোবা। আচ্ছা, তোমরা জানো যে জীবাশ্ম বলে একটা কথা আছে, জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। ধরো তোমাদের কারো বাসায় একটা ডাইনোসরের হাড় পাওয়া গেল, তাহলে এটাকে আমরা বলবো জীবাশ্ম বা ফসিল। আর ধরো তোমাদের বাসার ছাদে কারো বাসায় একটা ডাইনোসরই চলে আসলো, তখন এটাকে আমরা বলবো লিভিং ফসিল। মানে কোনো কিছু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, ওর দেহের যদি কোনো অংশবিশেষ আমরা পাই, তখন সেটা হচ্ছে ফসিল বা জীবাশ্ম। জীবের অংশবিশেষ রয়ে গেছে এখন। আর লিভিং ফসিল মানে ও এখনো বেঁচে আছে, ব্যাপারটা এরকম। তোমরা নিশ্চয়ই পড়ে এসছো যে সাইকাস হচ্ছে একটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। এই গিঙ্কো বাইলোবাটাই শুধু বেঁচে আছে এই গিঙ্কো ফাইটার মধ্যে, তাহলে এটাও কিন্তু একটা লিভিং ফসিল। এই সাইকাডোফাইটা আর গিঙ্কো ফাইকোটা ধারণা করা হয় এরা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের একদম আদি, মানে শুরুর নগ্নবীজি উদ্ভিদগুলা। আর এই কনিফারোফাইটা, নিটোফাইটা ধারণা করা হয় এগুলো হচ্ছে নতুন, নতুন নগ্নবীজি উদ্ভিদগুলা। তাহলে পুরানো কারা ভাইয়া? এই যে সাইকোডোফাইটা, গিঙ্কোফাইটা, এই জন্য এই দুইটাই হচ্ছে জীবন্ত জীবাশ্ম। আর এই দুইটা হচ্ছে কম্পারেটিভলি একটু নতুন। এর মধ্যে সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটা নগ্নবীজি উদ্ভিদের মধ্যে? কনিফারোফাইটা, কনিফার বন। আর গিঙ্কো নিটোফাইটা, এটার পাতাগুলা দেখো একটু অন্যগুলার সাথে খুব একটা মিলছে না। তার মানে ধারণা করে বিজ্ঞানীরা, ধারণা করা হয় যে পৃথিবীতে একসময় প্রচুর নগ্নবীজি উদ্ভিদ ছিল, এখন বিলুপ্ত হতে হতে একদম অলমোস্ট নাই এর কাছাকাছি চলে আসছে। এখন আমরা আশেপাশে যে আম জাম কাঁঠাল লিচু এগুলা দেখি, এগুলা কিন্তু সব আবৃতবীজি উদ্ভিদ। তাইলে ধারণা করা হয় যে এই নিটোফাইটা থেকে আবৃতবীজি উদ্ভিদের উৎপত্তি লাভ করেছে। তাহলে আবৃতবীজি উদ্ভিদের মধ্যে, আবৃতবীজি উদ্ভিদের সাথে সবচেয়ে অধিক সম্পর্কযুক্ত নগ্নবীজি উদ্ভিদ কোনটা? তাহলে আমরা অ্যান্সার দিব নিটোফাইটা। দেখো, নিটোফাইটার পাতাগুলা এই যে অনেকটা আবৃতবীজি উদ্ভিদের মতো, দেখছো? তাহলে নিটোফাইটার একটা ফুলও আছে, এদের ফুলগুলো অনেকটা আবৃতবীজি উদ্ভিদের মতো হয় অনেকটা আর কি। তাহলে এগুলো আমরা শুরুতে কিছু গ্রস কথাবার্তা শিখেছি, যে ধারণা করা হয় নগ্নবীজি উদ্ভিদের উৎপত্তি হয়েছে, নগ্নবীজি থেকেই আবৃতবীজি উদ্ভিদ উৎপত্তি হয়েছে। এবং নগ্নবীজি উদ্ভিদ খুব বেশি এখন আর পৃথিবীতে পাওয়া যায় না, বাংলাদেশে মাত্র 5টা প্রজাতি পাওয়া যায়। তাহলে বাংলাদেশের নগ্নবীজি উদ্ভিদের প্রজাতি আছে 5টা, আর আবৃতবীজি উদ্ভিদের প্রজাতি আছে 4,000টা, 4,000। নগ্নবীজি উদ্ভিদের মধ্যে সবচেয়ে লম্বা কোনটা? কনিফারোফাইটা,
ঠিক আছে, জীবন্ত জীবাশ্ম কোনটা? এই যে গিঙ্কোফাইটা, গিঙ্কো বাইলোবা, আর এই যে সাইকাডোফাইটা, এই দুইটা পুরানো। ঠিক আছে, আর এই নিটোফাইটা আর কনিফারোফাইটা, এই দুইটা আমরা ধারণা করছি যে এই দুইটা হচ্ছে নতুন। এবং নিটোফাইটা যেটা, এটার সাথে আবৃতবীজী উদ্ভিদের সবচেয়ে বেশি মিল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদগুলা এই যে নিটোফাইটা থেকে আসছে। দেখো, নগ্নবীজী উদ্ভিদের মধ্যে অনেক বড় বড় লম্বা লম্বা গাছ। তাহলে নগ্নবীজী উদ্ভিদের এই যে কনিফারোফাইটার মধ্যে সবচেয়ে লম্বা বা উঁচু নগ্নবীজী উদ্ভিদ কোনটা, এটা এমসিকিউতে প্রায়ই আসে। সবচেয়ে উঁচু হচ্ছে কনিফারোফাইটার মধ্যে যে সিকুয়া সেমিপারভিয়ান্স, সবচেয়ে লম্বা। আর নগ্নবীজী উদ্ভিদের মধ্যে সবচেয়ে ছোট যেটা, এটার নাম হচ্ছে জামিয়া। দেখো, মাত্র 30 সেন্টিমিটার, মাত্র নট ইভেন 100 সেন্টিমিটার। এটা হচ্ছে জামিয়া, সবচেয়ে ছোট নগ্নবীজী উদ্ভিদ। এই গাছটা তোমরা হয়তো কেউ কেউ দেখছো, আমি শিওর। এই গাছটার নাম হচ্ছে ইউক্যালিপটাস গাছ। এটা আসলে সব জায়গায় লাগাইতে দেয় না কৃষি অধিদপ্তর থেকে, কারণ এটা প্রচুর পানি শোষণ করে। আশেপাশে অন্য গাছ আর ভালো জন্মাইতে পারে না। সমুদ্রের পাড়ে আমরা কক্সবাজারের পাশে বেশি দেখি এগুলো, নদীর পাশে। এই ইউক্যালিপটাস হচ্ছে সবচেয়ে উঁচু আবৃতবীজী উদ্ভিদ। তাহলে সবচেয়ে উঁচু নগ্নবীজী উদ্ভিদ বললে আমরা অ্যান্সার দিব এটা, সিকুয়া সেমিপারভিয়ান্স। আর সবচেয়ে নিচু বললে অ্যান্সার দিব, ছোট বললে দিব জামিয়া। আর আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সবচেয়ে উঁচু বললে অ্যান্সার দিব হচ্ছে ইউক্যালিপটাস। মনে থাকবে তো? আচ্ছা, এবার আমরা সাইকাসে যাওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য একটু পড়ে নেই। সেটা হচ্ছে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্যটা আসলে, ডিফারেন্সটা কোথায় বেসিক্যালি। দেখো, উদ্ভিদ জগতে যত উদ্ভিদ আছে এটাকে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া মনে রাখবা, ভাইয়া ক্লাসে শেখাইছিল ক্রিপ্টোগ্যামিয়া হচ্ছে কিপটা। কিপটা লোক, ও তো না খেয়ে টাকা জমায়, ও কি কারোর জন্য ফুল কিনবে? তাহলে ক্রিপ্টোগ্যামিয়া মানে ও হচ্ছে তোমার কিপটা, ভীষণ কিপটা। ঠিক আছে, ও না খেয়ে খেয়ে নিজের জন্য টাকা জমায়, তাহলে ও কি কারোর জন্য ফুল কিনবে? কিনবে না তো। তাহলে ক্রিপ্টোগ্যামিয়া এটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, মানে এরা হচ্ছে তুলনামূলকভাবে অনুন্নত উদ্ভিদ। ক্রিপ্টোগ্যামিয়া কারা ভাইয়া? ওই যে শৈবাল, ছত্রাক, নাম শুনছো না? পুকুরে জন্মায় শ্যাওলা, পাউরুটি খেয়ে ফেলে দিলে দেখবা ছত্রাক হইছে। এগুলো হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। তারপর মস, ফার্ন, ঠিক আছে, এগুলো কিন্তু সব হচ্ছে এই ক্রিপ্টোগ্যামিয়া, অপুষ্পক উদ্ভিদ। মানে একেবারেই অনুন্নত উদ্ভিদগুলা, শৈবাল, ছত্রাক। শৈবাল, ছত্রাকগুলো সবচেয়ে অনুন্নত উদ্ভিদ, মানে একেবারে গরিবের মধ্যেও গরিব, মরা গরিব, যেটার বলে ফকির গরিবুল্লাহ, মানে গরিব আবার ফকির। শৈবাল, ছত্রাক, বুঝছো? তাহলে এরা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। এগুলো আমাদের আজকের টপিক না, আমাদের আজকের টপিক হচ্ছে ফ্যানারোগ্যামিয়া। ফ্যানারোগ্যামিয়া, ফ্যানারোগ্যামিয়া নামের শুরুতেই ফ আছে। ও জীবনে শুধু ফুল আর ফুল। ঠিক আছে, ও জীবনে শুধু ফুল আর ফুল। তাহলে ও হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, ওর জীবনে অনেক ফুল, ধনধান্যে পুষ্পে ভরা, পুষ্প দিয়ে খাইছে ধরা। ফ্যানারোগ্যামিয়া, ওর জীবনে অনেক ফুল আছে। এখন আসো, ফ্যানারোগ্যামিয়াকে আবার আমরা দুইটা ব্রড হেডলাইনে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম, আর একটা হচ্ছে এনজিওস্পার্ম। এখন ছেলে মেয়েদের হয় কি, ইংরেজি মনে থাকলে বাংলা মনে থাকে না, বাংলা মনে থাকলে আবার ইংরেজি মনে থাকে না। মনে রাখবা, ভাইয়া ক্লাসে বলছিল জিমনোস্পার্ম, এটা হচ্ছে ওই যে ছোটবেলায় আমরা যে জিনগুলা দেখতাম টিভিতে, আলিফ লায়লা জিন বা যে কোনো জিন, জিনগুলা ইউজুয়ালি খালি গায়ে আসতো। তাহলে খালি গায়ে আসতো, তো জিমনোস্পার্মের বাংলা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। বা মনে করতে পারো যে জিম করতে করতে গরম লেগে গেছে বেশি, গায়ের টি শার্ট খুলে ফেলছো। তাহলে জিমনোস্পার্ম হচ্ছে নগ্নবীজী, আর এনজিওস্পার্ম হচ্ছে আবৃতবীজী। ওকে ভাইয়া, বুঝলাম। তাহলে এই দুইটাই সপুষ্পক উদ্ভিদের মধ্যে পড়ে, ফ্যানারোগ্যামিয়ার মধ্যে পড়ে। তাহলে যেটা 90% ছেলেমেয়েদেরকে ক্লাসে জিজ্ঞেস করলে ভুল বলে, যে নগ্নবীজী উদ্ভিদের কি ফুল হয় না হয় না, এদের কিন্তু ফুল হয়। যদিও এটা ফুল বলা যাবে কিনা এটা বিজ্ঞানীদের মধ্যে মানে কনফিউশন আছে, কিন্তু আমরা পড়বো এটার ফুল হয়। ফুল হয়, কিন্তু ওই ফুলের গর্ভাশয় নাই, গর্ভাশয় নাই। আচ্ছা, গর্ভাশয় যদি না থাকে, আমরা তো জানি গর্ভাশয়টাই ফলে পরিণত হয়, তাহলে এটার ফল হবে না। আর ফলই যদি না হয়, তাহলে বীজটা কি অবস্থায় থাকবে? নগ্ন অবস্থায়। মানে আমরা কি জানি, পেয়ারার মধ্যে ফল বিচি থাকে, তাই না? আম গাছের মধ্যে আমের মধ্যে আটি থাকে, কাঁঠালের মধ্যে কাঁঠালের বিচি থাকে কোয়ার মধ্যে, তাই না? তাহলে এর ফলই তো নাই ভাই, আমই নাই, তাহলে বীজ কেমনে থাকবে? নগ্ন অবস্থায় থাকবে, বা অনাবৃত অবস্থায় থাকবে, ন্যাকেড অবস্থায় থাকবে, ব্যক্ত অবস্থায় থাকবে। এই জন্য নগ্নবীজী উদ্ভিদের আর একটা কিন্তু ব্যক্ত বীজী। আর আবৃতবীজী সবই ঠিকঠাক, ওর ফলকে কিন্তু ঢেকে রাখবে, ভেতরে আবরণ দিয়ে রাখবে আবৃতবীজী। তাহলে ভাইয়া, আম, জাম, কাঁঠাল, এরা কি সব আবৃতবীজী উদ্ভিদ? এক্স্যাক্টলি। চিন্তা করো তো, আম যদি নগ্নবীজী উদ্ভিদ হতো, গাছে খালি আমের আটি ঝুলতো। কাঁঠাল যদি নগ্নবীজী উদ্ভিদ হতো, গাছে কাঁঠালের বিচি ঝুলতো। হাস্যকর শুনতে, বাট ব্যাপারটা এরকমই আসলে আর কি। তাহলে নগ্নবীজী উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, ঠিক আছে।
এটার ফুল হয়, কিন্তু ওই ফুলের গর্ভাশয় নাই, যে কারণে ফল হয় না, যে কারণে হচ্ছে বীজগুলা হচ্ছে নগ্ন অবস্থায় থাকে। বুঝছো? আচ্ছা, আহ এরপরে চলে আসা হচ্ছে 3 নম্বরে, নগ্নবীজ উদ্ভিদের বীজ নগ্ন। এটা কিন্তু আমরা বুঝছি মোটামুটি, এটা খুবই জরুরি একটা বৈশিষ্ট্য। বীজ নগ্ন অবস্থায় থাকে কারণ গর্ভাশয় নাই, ফল হয় না। দ্যাটস ইট, ডান। এবার চলে আসো, নগ্নবীজ উদ্ভিদের দ্বিনিষেক হয় না। নিষেক হয় না, নগ্নবীজ উদ্ভিদের দ্বিনিষেক হয় না। ভাইয়া দ্বিনিষেক জিনিসটা কি? দ্বিনিষেক জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, দেখো আমরা জানি গর্ভাশয়ের ভেতরে থাকে ডিম্বক, গর্ভাশয়ের ভেতরে এরকম ডিম্বক থাকে, ঠিক আছে? আর ডিম্বকের মধ্যে একটা থলি থাকে যেটাকে আমরা বলি ভ্রূণথলি। তাহলে এটা ডিম্বক, ডিম্বকের মধ্যে এটাকে আমরা বলছি ভ্রূণথলি। আচ্ছা, ভ্রূণথলির মধ্যে সবচেয়ে বড় যে কোষটা থাকে এটাকে আমরা বলি ডিম্বাণু বা এগ, ডিম। আর ডিম্বাণুর পাশে ওই যে দেখবা বাংলা সিনেমার নায়িকার পাশে, নায়িকার যখন বিয়ে হয়, বিয়ের আগে যখন হাতে মেহেদি লাগায় বা হলুদ হয়, দেখবা নায়িকার পাশে সখীরা থাকে, আমরা ধাক্কা ধুক্কা দিতে থাকে, আবার হাসতে থাকে, নায়িকা একটু লজ্জা লজ্জা পেতে থাকে। তো এই যে ডিম্বাণুর পাশে যে সখীরা থাকে ধাক্কাধাক্কি করতেছে, এই সখীদের নাম হচ্ছে সহকারী কোষ, সহকারী কোষ। আর অপর পাশে এখানে আরো 3জন থাকে, এই যে 3জন, এই 3জনের নাম হচ্ছে প্রতিপাদ কোষ। এই পাশে আরো 3টা কোষ থাকে যাদেরকে বলা হচ্ছে প্রতিপাদ কোষ। ওকে ভাইয়া, বুঝলাম। তাইলে এখানে আমরা ডিম্বাণু দেখতেছি একটাই, সখী আছে 2টা, আর অপর পাশে প্রতিপাদ কোষ আছে 3টা। মাঝখানে এখানে আরো 2টা নিউক্লিয়াস থাকে, কোষ থাকে। এই 2টাকে বলে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস। ওকে ভাইয়া, বুঝলাম। এখন আসো, আমাদের প্রত্যেকটা শুক্রাণুতে, মানে ফুলের আমরা যে শুক্রাণুগুলা, পরাগরেণু থেকে যে শুক্রাণু তৈরি হয়, শুক্রাণু আছে 2টা, বুঝছো? শুক্রাণু এরকম 2টা আছে। এখন শুক্রাণু কিন্তু একটা না, 2টা আসবে, বুঝো? ডিম্বাণু কিন্তু একটা, কিন্তু শুক্রাণু কিন্তু 2জন। এখন একজন শুক্রাণু এসে ডিম্বাণুকে নিষিক্ত করে ফেলবে, ও এসে ওকে নিষিক্ত করে ফেলছে, ওই জন্য হ্যাপি হয়ে গেছে, স্মাইলি ফেস। তাহলে এই যে নিষেক হয়ে গেল, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হয়ে নিষেক হবে, জাইগোট হবে, এরপর এখান থেকে ভ্রূণ হবে। এখন এই বেচারা শুক্রাণু, এও তো বিয়ে করার স্বাদ ছিল, কিন্তু ওর আর বিয়ে হয় না, এই বেচারা স্যাড লাইফ, কান্নাকাটি করতেছে। তো এই জন্য ও মনের দুঃখে, ও যেহেতু ডিম্বাণুকে, নায়িকাকে বিয়ে করে ফেলছে, মনের দুঃখ মেটানোর জন্য ও একবারে 2জনকে বিয়ে করে ফেলবে একসাথে। তাহলে এই যে আরেকটা শুক্রাণু এখন 2জনকে বিয়ে করে ফেললো একসাথে, এই ঘটনাকে বলছি দ্বিনিষেক। এখানে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হচ্ছে, এটাও নিষেক। আবার সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর মিলন হচ্ছে, এটাও নিষেক। এই জন্য এটাকে আমরা বলি দ্বিনিষেক। খেয়াল করো, নগ্নবীজ উদ্ভিদের বীজ নগ্ন। আরে ভাই, এর নিষেকই হবে কিনা ঠিক নেই, দ্বিনিষেক কেমনে হবে? তাহলে নগ্নবীজ উদ্ভিদের দ্বিনিষেক হয় না। তাতে কি ঘটনা ঘটে? এই যে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হলো, মিলন হয়ে এটা তো জাইগোট হলো, ভ্রূণ হলো, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর মিলন হয়ে তৈরি হবে শস্য, শস্য বা এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম, শস্যকে ইংরেজিতে আমরা বলি এন্ডোস্পার্ম। তাহলে আবৃত বীজ উদ্ভিদে আগে নিষেক হবে, আগে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হবে, ঠিক আছে? আগে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হবে, মানে আগে জাইগোট হবে, তারপরে তোমার এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর মিলন হয়ে শস্য তৈরি হবে। তাহলে এনজিওস্পার্মে শস্যটা নিষেকের পরে হয়, নিষেকের পরে হয়, এবং শস্যটা হয় ট্রিপ্লয়েড, কারণ আগে থেকেই 2টা ছিল, আরো একটা মিলিত হয়ে, এই জন্য এটা হয় ট্রিপ্লয়েড। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের শস্যটা, শস্য বা শ্বাস, শস্য বা শ্বাস, এটা নিষেকের আগেই হয়, এটা নিষেকের আগে হয়, নিষেকের আগে হয়, এবং যে কারণে শস্য বা শ্বাসটা হয় হ্যাপ্লয়েড। কথা বুঝছো কিনা? আবৃতবীজী উদ্ভিদে আগে নিষেক হয়, নিষেকের পরে এখানে দ্বিনিষেক হয়ে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর মিলন হয়ে শস্য তৈরি হয়। তাহলে আবৃতবীজী উদ্ভিদের শস্য বা শ্বাসটা নিষেকের পরে হয়, যে কারণে আবৃতবীজী উদ্ভিদের শস্য বা শ্বাসটা হচ্ছে ট্রিপ্লয়েড। কিন্তু নগ্নবীজী উদ্ভিদে দেখা যায় নিষেকের আগেই যে কোনো একটা কোষ, যে কোনো একটা কোষ, কোনো এক জায়গার একটা কোষই শস্য বা শ্বাসে পরিণত হয়। তাহলে নগ্নবীজী উদ্ভিদের শস্য বা শ্বাসটা হচ্ছে হ্যাপ্লয়েড, আর আবৃতবীজী উদ্ভিদের শস্য বা শ্বাসটা হচ্ছে ট্রিপ্লয়েড। ওকে ভাইয়া, ডান ডান। এবার চলে আসো, মনে রাখবা নগ্নবীজ উদ্ভিদ, এই বেচারার জীবনে এত এত ঝামেলা, এর বীজ নগ্ন, এর আসলে নিষেকই হবে কিনা ঠিকঠাক মতো তারই ঠিক নাই, পৃথিবী থেকে বিলুপ্তই হয়ে গেছে বেচারা, এরকম বীজ নগ্ন এই জন্য। তাহলে মনে রাখবা নগ্নবীজ উদ্ভিদের ভাই নাই, ভাই নাই মানে ভেসেল নাই। জাইলেম টিস্যুতে একটা উপাদান থাকে ভেসেল, তাহলে নগ্নবীজ উদ্ভিদের জাইলেমের ভেসেল নাই, জাইলেমের ভেসেল নাই,
এবং ফ্লোয়েমের, মনে রাখবা বীজ এরকম নগ্ন থাকলে একে তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, আবার এদের কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকবে না। তাহলে ফ্লোয়েম টিস্যুর কোনো সঙ্গী কোষ নাই, সঙ্গী কোষ নাই। তাহলে ভাইয়া নগ্নবীজ উদ্ভিদের আমরা বলতে পারি এটা জাইলেমে ভেসেল নাই এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই। খুব ইম্পর্ট্যান্ট, জাইলেমের ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই। ব্যতিক্রমগুলা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। নগ্নবীজ উদ্ভিদের দিনিশেক হয় না, কিন্তু ব্যতিক্রম, ব্যতিক্রম হচ্ছে এফেড্রা। এফেড্রা একটা নগ্নবীজ উদ্ভিদ যেটাতে দিনিশেক হয়, ব্যতিক্রম। তাহলে একমাত্র নগ্নবীজ উদ্ভিদ যেটাতে দিনিশেক হয় সেটা কি বলো ভাইয়া? এফেড্রা। তখন নগ্নবীজ উদ্ভিদের জাইলেমের ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই, কিন্তু নগ্নবীজ উদ্ভিদ হওয়ার পরেও একটা উদ্ভিদের জাইলেমের ভেসেল আছে, সেটা কি ভাইয়া? নিটাম। তাহলে এই এক্সেপশনগুলো পরীক্ষায় প্রায়ই আসে, যে নগ্নবীজ উদ্ভিদ হওয়া সত্ত্বেও যাদের প্রাথমিক পর্যায়ের ভেসেল থাকে, আনসার হচ্ছে নিটাম। তাহলে আবৃতবীজ উদ্ভিদে তুমি সব পজিটিভ কথাবার্তাগুলো বলবা। ফুল হবে, ওই ফুলে গর্ভাশয় থাকবে, যে কারণে ফল হবে, যে কারণে বীজটা আবৃত অবস্থায় থাকবে, সবই ঠিকঠাক। তাহলে দ্বিনিষেকও হবে, শ্বাস বা শস্যটা নিষেকের পরে সৃষ্টি হবে, এই জন্য শ্বাস বা শস্যটা হবে ট্রিপ্লয়েড, ঠিক আছে। এবং এদের জাইলেমে ভেসেলও থাকবে, আবৃতবীজ উদ্ভিদের ফ্লোয়েমের সঙ্গী কোষও থাকবে। তাহলে এই হচ্ছে মোটামুটি নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। একটা কথা একটু মনে রাখবা, সবই তো নেগেটিভ 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 বলছি, একটা কথা একটু পজিটিভ দিয়ে মনে রাখবা, সেটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের আর্কিগোনিয়া সৃষ্টি হয়। আমরা দেখবো একটু পরে আর্কিগোনিয়া কিভাবে সৃষ্টি হয়। তাহলে মনে রাখো, আর্কিগোনিয়া সৃষ্টি হওয়া এটা একটা অনুন্নত বৈশিষ্ট্য। তাহলে নগ্নবীজ উদ্ভিদের সব বেশিরভাগই নেগেটিভ জিনিস হইলেও একটা অনুন্নত বৈশিষ্ট্য পেলাম যেটা পজিটিভ নগ্নবীজ উদ্ভিদের, সেটা হলো নগ্নবীজ উদ্ভিদের আর্কিগোনিয়া সৃষ্টি হয়, কিন্তু আবৃতবীজ উদ্ভিদের আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে এই দেখো মোটামুটি আমরা নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদের বেসিক পড়লাম। কনিফারোফাইটা জানলাম সবচেয়ে উঁচু, সাইকাডোফাইটা আর গিঙ্কো বাইলোবা এই দুটা জানলাম জীবন্ত জীবস্ব। নিটোফাইটা, এটার বললে অনেকগুলো এক্সেপশনাল জানছি। নিটোফাইটার মধ্যে এফেড্রা, যেটাতে দিনিষেক হয়, আমরা দেখেছি এফেড্রাতে দিনিষেক হয়, এটা থেকে শ্বাসকষ্টের ওষুধ বানায় ইফেড্রিন। ঠান্ডা কাশি সর্দিতে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন তৈরি করা হয় এফেড্রা থেকে। তারপরে এই নিটোফাইটার মধ্যে একটা আছে ওয়েলউইটসিয়া, এটার পুং যে স্পোরগুলা এটা দেখতে অনেকটা হচ্ছে ফুলের মতো। তাহলে ওয়েলহুইটসিয়া, এটার পুং যে স্প্রোফিল, আমরা দেখবো স্প্রোফিল কি জিনিস, একটু পুং রেণুপত্র, এগুলা দেখতে ফুলের মতো। তাহলে ভাইয়া এখান থেকে কি কি পরীক্ষায় আসার মতো জিনিস? সবচেয়ে উঁচু বৃক্ষ কনিফারোফাইটা, এটা সিকুয়া সেমিপারভিয়ান্স। সবচেয়ে ছোট নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে জামিয়া, ঠিক আছে, জামিয়া। আর আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিক মিল সম্পন্ন, যেমন ভেসেল আছে কোনটায়? নিটোফাইটা, এই যে নিটামের মধ্যে নিটোফাইটা। শ্বাসকষ্টের ওষুধ এফেড্রা, বানান এফেড্রিন, যেটা তৈরি করা এফেড্রা থেকে, এটাও কিন্তু নিটোফাইটার মধ্যে, ঠিক আছে। এফেড্রাতে দিনিষেক হয়। গিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, এই দুইটাই হচ্ছে জীবন্ত জীবস্ব। কারণ গিঙ্কোফাইটার একটা প্রজাতি পৃথিবীতে বেঁচে আছে এখনো, ওটার নাম হচ্ছে গিঙ্কো বাইলোবা। উঁচু বৃক্ষ নগ্নবীজী বললে সিকুয়া সেমিপারভিয়ান্স, ছোট বললে জামিয়া। আর আবৃতবীজীর মধ্যে সবচেয়ে উঁচু বৃক্ষ বললে হচ্ছে ইউক্যালিপটাস। এই হচ্ছে নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, পার্থক্য। সাইকাসে যাওয়ার আগে তোমরা একটু আমাকে ইনবক্সে লিখে জানাও নগ্নবীজী উদ্ভিদ আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য ক্লিয়ার হয়েছে কিনা, একটু ইনবক্সে লিখে জানাও। তাসলিমা লিখছে অল ক্লিয়ার। দিনিষেক না হলে শস্য কিভাবে হবে? মাশফিকা, চমৎকার কোয়েশ্চেন। দিনিষেক সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর মিলন হয়েও হতে পারে, অথবা ভ্রূণথলি কিংবা তার আশেপাশে যে কোনো একটা কোষ থেকেও শস্য হতে পারে, যেটা নগ্নবীজী উদ্ভিদের বেলায় হয়, যে কোনো একটা কোষই শস্যে পরিণত হয়ে যায় নিষেকের আগেই আর কি। ওকে, রিফাত লিখছে ক্লিয়ার, ভেরি গুড। আসকারি ক্লিয়ার, ভেরি গুড, মার্শাল্লাহ, কুল। আগুন দেখি তোমরা সব ক্লিয়ার সবার। এবার আসো সাইকাস, তোমাদের ফেভারিট। প্রথম কথা পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে সাইকাসকে বলা হয় জীবন্ত জীবস্ব, এটা আমরা জানি। এবং সাইকাসটা দেখতে এটাকে বলা হচ্ছে পাম ফার্ন, কারণ গাছটা হচ্ছে পাম গাছের মতো এবং পাতাটা হচ্ছে ফার্নের মতো। ফার্ন, ফার্ন হচ্ছে ঢেকি শাক, আমি শিওর তোমরা দেখছো, ওই যে দেয়ালে টেয়ালে হয় ফার্নের মতো। তাহলে পাতাগুলা ফার্নের মতো আর দেখতে পাম গাছের মতো, এই জন্য এটাকে বলা হয় পাম ফার্ন। এটাকে আমরা বলি জীবন্ত জীবস্ব। রিটার্নে আসতে পারে ঢাকা ইউনিভার্সিটির, সাইকাসকে কেন জীবন্ত জীবস্ব বলা হয়, কি লিখবা? সাইকাসের একসময় শত শত প্রজাতি পৃথিবীতে ছিল, কিন্তু বর্তমানে রাইট এট দিস মোমেন্ট, এই সময়ে পৃথিবীতে সাইকেডেলস বর্গের সাইকাস সহ
মোট 9টা গণের, আমরা জানি যে গণের পরে তো প্রজাতি থাকে, 9টা গণের 100টা প্রজাতি এখনো টিকে আছে। তাহলে এক সময় সাইকাসে শত শত লক্ষ লক্ষ প্রজাতি থাকলেও বর্তমানে সাইকেডেলস বর্গের সাইকাস সহ মাত্র 9টা গণের 100টা প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে। এই জন্য ওকে পুরোপুরি ফসিল বা জীবাশ্ম বলা যাচ্ছে না, কারণ ও তো এখনো বেঁচে আছে। এই জন্য ওকে বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। এমসিকিউতে আসতে পারে, বাংলাদেশে কয়টা সাইকাস প্রাকৃতিকভাবে জন্মায়? বাংলাদেশে প্রাকৃতিকভাবে 3টা সাইকাস জন্মায়। সাইকাস যে ঢাকা ইউনিভার্সিটি তোমাদের স্বপ্নের ক্যাম্পাস হবে ইনশাল্লাহ, ওখানে কিন্তু এরকম সাইকাস গাছ আছে, শোভাবর্ধনকারী হিসেবে লাগানো হয়। চট্টগ্রামে যারা চিটাগংয়ের আছো, শাউট আউট টু অল চট্টগ্রামিয়াস, চিটাগংইয়াস, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় জন্মায় পেকটিনেটা। পাহাড়ি এলাকায় পেকটিনেটা মনে রাখবা, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় জন্মায় সাইকাস পেকটিনেটা। আর একটা আছে সাইকাস সার্সিনালিস, আর একটা আছে সাইকাস রেভুলেটা। এগুলোর অর্থনৈতিক গুরুত্ব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, একবারই পড়ায় দিই। মনে রাখবা সাইকাস পেকটিনেটার পাতা, পাতা পাতা সবজি হিসেবে খাওয়া যায়। তাহলে কোন সাইকাসটার পেকটিনেটার পাতা সবজি হিসেবে খাওয়া যায়? বললে আনসার সাইকাস পেকটিনেটা। সাইকাস সার্সিনালিস, এইটা থেকে বার্লি প্রস্তুত করা যায়, বার্লি। একটা কথা বার্লি। 2 নম্বর কথা, এটা হচ্ছে চর্মরোগ, চর্মরোগ। আর একটা হচ্ছে পাকস্থলীর পীড়া, মানে পেটের ব্যথা আর কি, স্টোমাকের ব্যথা, গ্যাস্ট্রিক পেইন যেটা, পাকস্থলীর পীড়া। পাকস্থলীর পীড়ার চিকিৎসায় আমরা সাইকাস সার্সিনালিসটা ব্যবহার করব। আর সাইকাস রেভুলেটা, এটার বীজটা খাওয়া যায়। ভাই এটা কোনো কথা বলো? বেচারা এমনি বীজ নগ্ন, বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে, এরপরে যায় টুকটাক বাইচে আসছে, মানুষ এটারে ধরে ধরে বীজও খাওয়া শুরু করছে দইরা দইরা। তাহলে সাইকাস রেভুলেটা, এটার বীজটা ধরে খায় ফেলছে মানুষ। পেকটিনেটা পাহাড়ি অঞ্চলে জন্মায়, চিটাগংয়ে চট্টগ্রামে, ওটার হচ্ছে পাতা খাওয়া যায়। আর এটা মনে রাখবা কেমনে? সাইকাস সার্সিনালিস, সিসি, সিসি মনে রাখবা। চর্মরোগ, স্কিনের রোগ, ছি 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 ছি, রোগ ব্যাধি, ছি 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 ছি। তাহলে চর্মরোগ পাকস্থলীর পীড়া হচ্ছে সিসিসি, মানে সাইকাস সার্সিনালিস। বার্লি, রোগ শোক হইলে খাইতে দেয়, জ্বরটা হইলে খাইতে দেয়, মুখে তো কোনো রুচি থাকে না, খাবার দাবার দেখলে ছি ছি সরাও তো, খাবো না খাবো না। তাহলে সাইকাস সার্সিনালিস হচ্ছে বার্লি, চর্মরোগ আর পাকস্থলীর পীড়ার ওষুধ। পেকটিনেটা পাহাড়ি অঞ্চলে জন্মায়, এটার পাতা। আর রেভুলেটার বীজ খেয়ে ফেলবো, ঠিক আছে? সাইকাসের মূল ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রাথমিক অবস্থায় প্রধান মূল থাকলেও খুবই ইন্টারেস্টিং। নর্মালি একটা গাছের মূলটা থাকে তার কাণ্ডের ঠিক নিচে, কিন্তু সাইকাসের মূল ইউজুয়ালি তো অভিকর্ষের দিকে যায়, মাটির দিকে যায়, অভিকর্ষের দিকে যায়, তাই না? এইদিকে যায়। কিন্তু সাইকাসের মূলটা অভিকর্ষের দিকে না যেয়ে অভিকর্ষের বিপরীত দিকে যায়। তাহলে মূলটা এরকম ছড়ায় ছিটায় থাকে। এই ধরনের মূলকে আমরা বলি অস্থানিক মূল। যেখানে থাকার কথা এখানে না থেকে ছড়ায় ছিটায় পড়ছে, এই জন্য এটাকে বলে অস্থানিক মূল। আর এই ঘটনা ঘটলে একটা সমস্যা আছে, যখন মূলটা এরকম অভিকর্ষের বিপরীত দিকে যাবে, উপরে উঠে পড়বে, তখন ওখানে বিভিন্ন ধরনের সায়ানো ব্যাকটেরিয়া, এক ধরনের শৈবাল আশ্রয় নিবে। নাম দুইটা একটু জানবা, নস্টক আর অ্যানাবিনিয়া। তাহলে সাইকাসের মূল যেহেতু অস্থানিক মূল, মাটির উপরে উঠে আসে, ওখানে নস্টক অ্যানাবিনিয়া আশ্রয় নেয়। এই জন্য প্রত্যেকটা মূল এরকম 2টা শাখায় ভাগ হয়ে যায়, এটাকে আমরা বলি দ্যাগ্র শাখা বিশিষ্ট। এটা দেখতে তখন কোরালের মতো হয়। কোরাল হচ্ছে প্রবাল, বাংলাদেশের একমাত্র কোরাল আইল্যান্ড, প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। তাহলে প্রাথমিক অবস্থায় প্রধান মূল থাকলেও পরবর্তীতে এটা অস্থানিক মূল হয়ে অভিকর্ষের বিপরীত দিকে যাত্রা শুরু করে, যে কারণে মূলগুলা অস্থানিক হয় এবং এখানে বিভিন্ন সায়ানো ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ পায়। নস্টক অ্যানাবিনিয়া, মূলগুলা দ্যাগ্র শাখা বিশিষ্ট হয় এবং কোরালের মতো হয়, এটাকে আমরা বলি কোরালয়েড মূল বা রুট টিউবারকল। তাহলে এই তথ্যটা জানতে হবে, খুবই জরুরি, ঠিক আছে? এই যে এখানে শৈবাল থাকে যে স্তরে, সেটার নাম হচ্ছে শৈবাল স্তর। ডান। এবার চলে আসো সাইকাসের বৈশিষ্ট্য। ওই যে শৈবাল, ছত্রাক, ফকির, গরিবুল্লাহ, অনুন্নত উদ্ভিদ, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, মস, এগুলা বেশিরভাগই হচ্ছে গ্যামিটোফাইটিক, মানে হ্যাপ্লয়েড, এন। আর এই টেরিডোফাইটা ফার্ন থেকে শুরু করে আজকের ক্লাস আমরা যা পড়বো, মানে তোমাদের সিলেবাসে যা আছে, নগ্নবীজি, আবৃতবীজি, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, সবই হচ্ছে ডিপ্লয়েড উদ্ভিদ, যেটাকে আমরা বলি ইংরেজিতে স্প্রোফাইটিক উদ্ভিদ বা 2N বা ডিপ্লয়েড। বা এটার আর একটা নাম হচ্ছে স্প্রোফাইটিক, স্পোর মানে হচ্ছে রেণু, আর বাংলায় হচ্ছে ফাইট মানে ধারণ করা, তাহলে এদেরকে আমরা রেণুধর উদ্ভিদ বলি। তাহলে সাইকাস হচ্ছে স্প্রোফাইটিক উদ্ভিদ। এটার মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। পুকুরের যে শ্যাওলা, শ্যাওলার মধ্যে কি আমরা কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা বুঝতে পারি না। তাহলে অনুন্নত উদ্ভিদগুলোকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, সাইকাসকে কিন্তু মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। সাইকাসের বীজ নগ্ন, এটা আমরা জানি। পাতাটা বেশ বড়,
পক্ষল যৌগিক এবং কাণ্ডের মাথায় সর্পিলাকার অবস্থায় থাকে। আমরা একটু পরেই পড়বো। আমি শিওর তোমরা নিম গাছের পাতা দেখছো সবাই, আমি শিওর তোমরা লজ্জাবতী গাছের পাতা দেখছো, তোমরা কৃষ্ণচূড়ার পাতাও দেখছো। কৃষ্ণচূড়া হয়তো অনেকে দেখো না, আই এম নট শিওর, বা দেখলেও খেয়াল করো নাই, কিন্তু তোমরা সবাই নিম বা সজিনা বা লজ্জাবতী এই গাছের পাতাগুলো দেখছো। যে সমস্ত উদ্ভিদের পাতা এরকম একাধিক পত্রফলক থাকে, তাহলে ওই একাধিক পত্রফলক বিশিষ্ট পাতাগুলাকে আমরা বলি, ধরো এটা পুরাটা পাতা আর প্রত্যেকটা একটা পত্রফলক, এই পাতাগুলাকে আমরা বলি হচ্ছে যৌগিক পাতা। তুমি চাইলে এই যৌগিক পাতাকে ভাব নিয়ে বলতে পারো পক্ষল যৌগিক। তাহলে সাইকাসের পাতা এরকম অনেকগুলা পত্রফলক থাকে, এই জন্য এটাকে ভাব নিয়ে আমরা বলতেছি পক্ষল যৌগিক। সমস্ত কাণ্ড থেকে কোনো পাতা টাতা কিছু নাই, গাছের একদম কাণ্ডের মাথা থেকে সর্পিলাকারে কিছু পাতা সাজানো থাকে। হলো ভাইয়া। কচি অবস্থায়, এই যে দেখো কচি পাতাগুলা এরকম কুণ্ডলিত হয়ে আছে, এই কুণ্ডলিত কচি পাতাকে বলে ক্রোজিয়ার। মনে রাখবা ছোটবেলায় আমরা অনেক ক্রেজি থাকি, ছোটবেলায় আমরা অনেক উল্টাপাল্টা কাজ করি, কিন্তু বয়স বাড়লে দেখা যায় মানুষ অনেক সাবধান হয়ে যায়, চাইলেই সবকিছু করতে পারে না। তাহলে সাইকাসের কচি অবস্থায় যে কুণ্ডলিত পাতাগুলা থাকে এদেরকে আমরা বলি ক্রোজিয়ার। আর এই কচি কুণ্ডলিত অবস্থাটাকে, কচি পাতার কুণ্ডলিত অবস্থাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট মানে কুণ্ডলিত। আর নগ্নবীজী উদ্ভিদ উন্নত ঠিক আছে, কিন্তু এর চেয়েও বেশি উন্নত আবৃতবীজী উদ্ভিদ, যেখানে আমরা পরিবহন টিস্যু মানে জাইলেম ফ্লোয়েম ভাস্কুলার টিস্যু পাবো। আর নগ্নবীজী উদ্ভিদের পরিবহন টিস্যুকে আমরা ভাস্কুলার টিস্যু না বলে বলবো ট্রান্সফিউশন টিস্যু। এই যে দেখো এখানে এই যে জাইলেম ফ্লোয়েম, এই যে এখানে থাকে, এই যে উপরে থাকে এক প্যারেনকাইমা, নিচে থাকে এক প্যারেনকাইমা। তোমরা জানো উপরে থাকে প্যালিসেড প্যারেনকাইমা, না জানলেও সমস্যা নেই, আমরা টিস্যু ক্লাসে পড়বো। উপরে থাকে প্যালিসেড প্যারেনকাইমা আর নিচে থাকে স্পঞ্জি প্যারেনকাইমা, এক ধরনের স্থায়ী টিস্যু। আর এই দুইটার মাঝখানে থাকে হচ্ছে যে ট্রান্সফিউশন টিস্যু। অস্থানিক মূল, কোরালয়েড মূল, এটা কিন্তু প্রাথমিক অবস্থায় থাকে না, সেকেন্ডারি অবস্থায় থাকে, এটাকে বলে গৌণ মূল। ভাইয়া সাইকাসের মোটামুটি গঠন তো সব বুঝলামই, এখন আসো সাইকাসের গঠনে আরো দুই একটা তথ্য একটু জেনে নেই। সেটা হচ্ছে সাইকাসের এই যে সবুজ সবুজ পাতাগুলা যেটার গঠন পড়লাম, এগুলাকে আমরা বলি পর্ণপত্র, যেটা চিরসবুজ পক্ষল যৌগিক। এইটা ছাড়াও সাইকাসে আরেক ধরনের পাতা থাকে বাদামি রঙের। এই যে সাইকাসের নিচের দিকে এখানে একটা বাদামি রঙের শল্কপত্র থাকে। শল্ক মানে কাটা, পত্র মানে পাতা, মানে কিছু কাটার ন্যায় পাতা থাকে যাদেরকে আমরা বলি র্যামেন্টাম। র্যামেন্টাম। তাহলে ভাইয়া সাইকাসের গঠন দেখো তো তোমরা সবাই পারো কিনা, লেটস রিভাইজ উইথ মি এগেইন। সাইকাসের প্রাথমিক অবস্থায় প্রধান মূল থাকলেও পরবর্তীতে গৌণ অস্থানিক মূল হয়, যেটা দ্যাগ্র শাখা বিশিষ্ট নস্টক অ্যানাবেনিয়া নামক সায়ানোব্যাকটেরিয়া থাকার কারণে শৈবাল, এক ধরনের নীলাভ সবুজ শৈবাল বলি, এটা দেখতে কোরালের মতো হয়, এটাকে আমরা বলি কোরালয়েড মূল। ডান, ফালা দিলাম, শেষ মূল। কাণ্ড শাখা প্রশাখা বিহীন, কাণ্ডের মাথায় সর্পিলাকারে থাকে পাতা। চিরসবুজ পক্ষল যৌগিক পাতাগুলাকে বলে পর্ণপত্র। পর্ণপত্রগুলার কচি অবস্থায় কুণ্ডলিত থাকে, এই কুণ্ডলিত পাতাকে বলে ক্রোজিয়ার, আর কুণ্ডলিত অবস্থাটাকে বলে সার্সিনেট ভার্নেশন। সবুজ রঙের পর্ণপত্র ছাড়াও একটা বাদামি রঙের শল্কপত্র থাকে, কাটার মতো কিছু পাতা থাকে, যাদেরকে বলে র্যামেন্টাম। র্যামেন্টাম। তাহলে সাইকাসের গঠন হয়ে গেল। এখন আসে হচ্ছে সাইকাসের বৈশিষ্ট্যের মধ্যে আরো কিছু দেখতে পাচ্ছি আমরা, একটু পরেই দেখবো যে পুংরেণুপত্র কি জিনিস, ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে। দেখো পুংরেণুপত্র কলার মোচার মতো স্টোবিলাস তৈরি করে, একটু পরেই দেখবা, কিন্তু স্ত্রীরেণুপত্র এরকম স্টোবিলাস তৈরি করে না। সাইকাসের স্পোরগুলা দুই প্রকার, একটা বড় একটা ছোট। ঠিক আছে, বড়টাকে বলবা মেগা স্পোর আর ছোটটাকে বলবা মাইক্রো স্পোর। তাহলে দুইটা দুই সাইজের, এই জন্য মেগা স্পোর। খুবই ফ্যাসিনেটিং একটা তথ্য। জীবজগতে যত উদ্ভিদ আছে তার মধ্যে সাইকাসের শুক্রাণু সবচেয়ে বড়। ঠিক আছে, খালি চোখেই দেখা যায়, দেখো লাটিমের মতো অনেক বড়, এবং এটাতে অনেকগুলা ফ্লাজেলা থাকে। মানুষের শুক্রাণুতে যেমন এরকম একটাই ফ্লাজেলা থাকে, এরকম না, সাইকাসের শুক্রাণুতে অনেকগুলা ফ্লাজেলা, যে সব ফ্লাজেলা এগুলা লাটিমের মতো। এবং পাতা দুই প্রকার, এই যে পর্ণপত্র বা যৌগপত্র যেটা চিরসবুজ, আর শল্কপত্র যেটা হচ্ছে র্যামেন্টাম, ওইটা হচ্ছে বাদামি রঙের, বাদামি। ঠিক আছে, চলে আসো সাইকাসের সাথে ফার্নের কিছু মিল আছে। দুইটাই স্প্রোফাইট, আমরা একটু আগেই পড়ে এসেছি। দুইটারই পক্ষল যৌগিক পাতা, দুইটারই কচি অবস্থায় পাতাগুলা ক্রেজি থাকে, কুণ্ডলিত থাকে। এইসব ক্রেজি ট্রেজি আবার লিখো না পরীক্ষার খাতায়। দুইটারই বহু ফ্লাজেলা যুক্ত শুক্রাণু থাকে, এবং দুইটার জীবনেই ওরা মেইনলি স্প্রোফাইটিক অবস্থায় থাকে।
টেরিস এবং সাইকাস দুইটারই মেইন দশা হচ্ছে ডিপ্লয়েড স্প্রোফাইটিক, গ্যামেটোফাইটিক খুব একটা থাকে না। জীবনে একটা দশা অনেক বেশি আর একটা দশা অনেক কম। এই যে জনুক্রম, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবির্ভূত হওয়াকে বলে জনুক্রম। তাহলে একটা অনেক বেশি আর একটা অনেক কম, এই জন্য অসম আকৃতির বা হিটারোমরফিক জনুক্রম বলে এটাকে। তাহলে ভাইয়া টেরিসের সাথে ফার্নের কি কি সদস্য আছে? দুইটা স্প্রোফাইট, দুইটারই পাতা চিরসবুজ পক্কল যৌগিক, দুইটারই পাতা কচি অবস্থায় কুণ্ডলিত, দুইটারই ফ্লাজেলা বহু ফ্লাজেলা যুক্ত শুক্রাণু, লাস্টেরটা দুইটারই হেটারোমরফিক বা অসম আকৃতির। স্প্রোফাইটিক এবং গ্যামেটোফাইটিক দশা টোটালি ভিন্ন, একটা অনেক বেশি একটা অনেক কম, এটাকে বলে হিটারোমরফিক জনুক্রম। সাইকাসের জনন, ঠিক আছে, জনন। এই সাইকাস ঢেকি শাক না, সূচি লিখছ। ঢেকি শাক হচ্ছে তোমার, আমরা ঢেকি শাক বলতে টেরিসকে বুঝি, ফার্ন। সাইকাসকে আমরা পাম ফার্ন বলবো। জনন দেখো, জনন মূলত তিন প্রকার: অযৌন জনন, যৌন জনন আর অঙ্গজ জনন। ক্লাসে যখন জিজ্ঞেস করি ছেলে মেয়েদেরকে, স্পেশালি ছেলেদের বাচ্চা, এই বলতো আব্বারা তোদের কোন জনন হয়, যে একটা মাসুম নাদান বাচ্চা, এরা বলে ফেলে অঙ্গজ জনন। ভাই, অঙ্গজ জনন দেহের কোনো অংশ আলাদা হয়ে যাবে, আল্লাহ মাফ করুক। অঙ্গজ জনন দেহের কোনো অংশ আলাদা হয়ে যদি এখান থেকে বাচ্চা কাচ্চা তৈরি হয়, এটাকে বলে অঙ্গজ জনন। অ্যাক্সিডেন্ট করছে, হাত পা কাটা পড়ছে, ওখান থেকে নতুন নতুন মানুষ তৈরি হয়েছে, এটা অঙ্গজ জনন। ছেলে মেয়ে সবারই তো হেয়ার ফল হয়, চুল পড়ে, মেয়েদের জীবনের দুঃখের অন্যতম কারণ হেয়ার ফল। চুল পড়ছে, চুল আশ্রাইতে যেয়ে প্রত্যেকটা চুল থেকে এক একটা বাচ্চা হয়েছে। একবার চুল আশ্রাইতে যেয়ে 50টা চুল পড়ছে, 50টা বাচ্চার মা হয়ে গেছে, আম্মু বলে ঘাড়ের উপর ঠেলে উঠছে। তাহলে এগুলো হচ্ছে অঙ্গজ জনন। বাচ্চা লাগবে, এই নাও বাচ্চা হয়ে গেল বাচ্চা। অঙ্গজ জননের বাইরে আছে অযৌন জনন এবং যৌন জনন। অযৌন জননের বেসিকটা হচ্ছে স্পোর দিয়ে হবে, স্পোর। আর যৌন জনন হচ্ছে গ্যামেট দিয়ে হবে, শুক্রাণু আর ডিম্বাণু। শুনছো নাকি যে আমাদের মানুষের কারো অযৌন জনন হয়, মানুষের কারো স্পোর উৎপন্ন হয়? আচ্ছা, মানুষের যদি স্পোর উৎপন্ন হতো, ধরো হাঁচি কাশি থুতু মলমূত্র ঘামের মাধ্যমে স্পোর উৎপন্ন হচ্ছে এবং স্পোর ছড়াচ্ছে, কি একটা অবস্থা হইতো। গরমের দিনে টপ টপ করে ঘামতেছো, ঘাম পড়তেছে, আর ওখান থেকে নতুন নতুন বাচ্চা হইতেছে, আব্বু আম্মু বলে ঘাড়ের উপর ঠেলে উঠতেছে। একবারে হিসু করতে ঢুকছো একজন, 1 লক্ষ বাচ্চা রাপ হয়ে গেছে, এই মূত্রের সাথে ধরো স্পোর নির্গমন হইতেছে। এই জন্য আল্লাহ মাফ করুক, আমাদের অঙ্গজ জননও হয় না, অযৌন জননও হয় না, আমাদের শুধুমাত্র যৌন জনন হয়। ঠিক আছে, মানে এখানে শুক্রাণু ডিম্বাণু দুইটা মিলাই হয়। এখন আসো তোমার অঙ্গজ জননটা কিভাবে হয় সাইকাসের। সাইকাসের এই যে মার্চ এপ্রিল মাসে একটা অঙ্গ, এটার নাম একটু পড়তে হবে, বুলবিল। গোড়া থেকে মুকুল অথবা এই যে নিচ থেকে বুলবিলের মাধ্যমে মার্চ এপ্রিল মাসে নতুন গাছ হতে পারে, মানে অঙ্গজ জনন হতে পারে আর কি। অঙ্গজ জননের সবচেয়ে ভালো উদাহরণ তোমরা বললেই বুঝবা, যেমন তোমরা সবাই জানো বাসায় আলু, আলু কিন্তু কেউ ফ্রিজের মধ্যে রাখে না, আলু কিন্তু ফালা রাখে, সবচেয়ে অবহেলিত সবজিগুলোর মধ্যে একটা। এবং দেখবা তারপরে ওখান থেকে গাছ বের হয়, চোখ বের হয়। পেঁয়াজ বাসায় না কেটে রেখে দিবা, কিছুদিন পরে দেখবা গাছ বেরোবে। তাহলে এগুলো কিন্তু সব অঙ্গজ জনন, মানে পাথরকুচির পাতা সবচেয়ে কমন এক্সাম্পল, কেটে রেখে দিলে এখান থেকে নতুন গাছ হবে, এগুলো হচ্ছে অঙ্গজ জনন। তাহলে সাইকাসের অঙ্গজ জনন হতে পারে, এবং সেটা হচ্ছে আমাদের মূলত বুলবিলের মাধ্যমে। এবার আসো যৌন জননটা। যৌন জননটা একটু অ্যাটিপিক্যাল এই সেন্সে, আমরা যৌন জনন শুক্রাণু ডিম্বাণু থেকেই হবে, কিন্তু শুক্রাণু ডিম্বাণু হবে হলো স্পোর থেকে, মানে সাইকাসে একটু জননটা ভেজাইল্লা। স্পোর দিয়ে তো অযৌন জনন হয়, কিন্তু ওদের স্পোর দিয়ে যৌন জনন হয়, ব্যাপারটা এরকম। দেখো মিলায় নাও কিভাবে। প্রথমে দেখো, একটু জাস্ট বিয়ার উইথ মি, আমি একটু পরে বুঝাচ্ছি। সাইকাসের পুংরেণু পত্রে 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়াম একত্রে থাকে, এদেরকে আমরা বলি সোরাস। আচ্ছা, ধরো আমি তোমাদের যদি কনসেপশনটা বুঝাই যে কেমনে আসে। ধরো স্পোর, কনসেপশনটা বুঝো। স্পোর, স্পোরটা যে মাতৃকোষ থেকে আসবে তাকে আমরা বলি স্পোর মাতৃকোষ। খুব অবভিয়াস, এটা বোঝার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নেই, যে স্পোর মাতৃকোষ থেকে আসবে হচ্ছে স্পোর। বুঝলাম ভাইয়া। স্পোর মাতৃকোষটা যে অঙ্গে থাকে এটাকে আমরা বলি স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম, ওকে ভাইয়া বুঝলাম। স্পোরাঞ্জিয়ামও না একা একা থাকে না, অনেকগুলো স্পোরাঞ্জিয়াম একসাথে থাকে। স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে আমরা বলি সোরাস। সোরাস। আর যে পাতায় সোরাস থাকে, সাইকাসের যে পাতাতে সোরাস থাকে, ওই পাতাকে আমরা বলি স্পোরোফিল। ফিল মানে পাতা, পত্রক, স্পোরোফিল। ঠিক আছে, তাহলে দেখো এই কনসেপশনটাকে ক্লিয়ার রাখো। স্পোর, এটা আসে স্পোর মাতৃকোষ থেকে, আর স্পোর মাতৃকোষ থাকে স্পোরাঞ্জিয়ামের মধ্যে, আর স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে বলে সোরাস। আর সোরাস যে পাতায় থাকে ওই পাতাকে বলে স্পোরোফিল। বুঝলাম ভাইয়া। এখন যে স্পোরটা ছোট হবে ওটাকে কি বলবা বলো? মাইক্রোস্পোর। আর যে স্পোরটা বড় হবে ওটাকে কি বলবা? মেগা স্পোর।
সহজ হিসাব, মাইক্রো ছোট, মাইক্রোবাস ছোট বাস, আর মেগা বড়। মাইক্রোস্পোর থেকে তৈরি হয় শুক্রাণু। দেখো মাইক্রোস্পোর, মাইক্রোস্পোর যেহেতু শুক্রাণু সবসময় ছোট হয়, মাইক্রোস্পোর থেকে তৈরি হয় শুক্রাণু। আর মেগাস্পোর যেটা, এটা থেকে তৈরি হয় ডিম্বাণু। মেগাস্পোর থেকে কি তৈরি হয় ভাইয়া? ডিম্বাণু, ডিম্বাণু। এখন দেখো এই যে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে যে পাতা থেকে মাইক্রোস্পোর তৈরি হবে ওটাকে বলবো মাইক্রোস্প্রোফিল, মাইক্রোস্প্রোফিল। আর পুরুষগুলা ছোট ছোট, তাহলে মাইক্রোস্প্রোফিলের বাংলা কি হবে? মাইক্রো হচ্ছে পুরুষ, আর স্পোর হচ্ছে রেণু, আর ফিল মানে পত্র, তাহলে মাইক্রোস্প্রোফিলের বাংলা হচ্ছে পুংরেণু পত্র। আর মেগাস্প্রোফিলের বাংলা হচ্ছে স্ত্রী রেণু পত্র। তো সাইকাসের মাইক্রোস্প্রোফিলের গঠন যদি আমরা একটু দেখি, দেখো এই যে এখানে অনেকগুলা মাইক্রোস্প্রোফিল, এই যে মিলে মিলে দেখো এরকম অনেকগুলা মাইক্রোস্প্রোফিল, এরকম ডট 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 প্রত্যেকটা মিলে মিলে এরকম কলার মোচার মতো একটা অংশ তৈরি করছে, এটাকে বলে স্টোবিলাস। তাহলে সাইকাসের মাইক্রোস্প্রোফিল বা পুংরেণুপত্র মিলে কলার মোচার মতো স্টোবিলাস তৈরি করে, পুং স্টোবিলাস। কিন্তু সাইকাসের মেগাস্প্রোফিল বা স্ত্রী রেণুপত্র এটা কিন্তু এরকম কোনো স্টোবিলাস তৈরি করে না। এবং সাইকাসের এই যে তোমার যে মাইক্রোস্প্রোফিল বা পুংরেণুপত্র, এটার স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, সাইকাসের মাইক্রোস্প্রোফিলে এখানে এরকম দেখো উপরের দিকে একটা ত্রিকোণাকার অংশ থাকে যেরকম, ঠিক আছে? সাইকাসের মাইক্রোস্প্রোফিলের উপরের ত্রিকোণাকার অংশকে বলে অ্যাপোফাইসিস, এই নামটা জানতে হবে, অ্যাপোফাইসিস, অ্যাপোফাইসিস। ভাইয়া সাইকাসের মাইক্রোস্প্রোফিল বা পুংরেণুপত্রের মধ্যে কি এগুলো সবই থাকে? আপনি যে লিখছেন সবই থাকে। মাইক্রোস্প্রোফিলের মধ্যে সোরাস থাকে, স্পোরাঞ্জিয়াম থাকে, স্পোর মাতৃকোষ থাকে, ওখান থেকে মাইক্রোস্পোর হয়ে ওখান থেকে যে বহু ফ্লাজেলা যুক্ত লাটিমের মতো শুক্রাণু হয়। কিন্তু মেগাস্প্রোফিলে এরকম কোনো সোরাস টোরাস থাকে না, স্পোরাঞ্জিয়াম ট্রাম থাকে না। মেগাস্প্রোফিলে 2 থেকে 4 জোড়া এই যে দেখো লাল বর্ণের ডিম্বক থাকে, ডিম্বক থাকে। এবং এই মেগাস্প্রোফিল থেকে ডিম্বাণু হওয়ার মাঝপথে এটা তৈরি করে আর্কিগোনিয়া। তোমাদের একটু আগেই বলছিলাম না যে আর্কিগোনিয়া তৈরি হয় নগ্নবীজি উদ্ভিদে? তাহলে দেখো সাইকাসের মেগাস্পোর থেকে তৈরি হবে আর্কিগোনিয়া, আর্কিগোনিয়া থেকে তৈরি হবে হচ্ছে ডিম্বাণু। তাহলে এখান থেকে কি কি লাগে ভাইয়া? মেগাস্প্রোফিলে এই যে এটা একটা তথ্য লাগে, সেটা হচ্ছে এটা দেখতে ফনাতোলা সাপের মতো, দেখো এরকম ফিউমুডের মতো, মনে হচ্ছে এখনই সবল দিবে নাগিন। তাহলে সাইকাসের কোন অংশটি দেখতে ফনাতোলা সাপের মতো? বললে অ্যান্সার দিবা মেগাস্প্রোফিল বা স্ত্রী অনুপত্র। এই ফনাতোলা সাপের বা মেগাস্প্রোফিলের এই যে অংশটা, এটাকে আমরা বলি পিনিউল, পিনিউল, ঠিক আছে, পিনিউল। তাহলে সাইকাসের স্ত্রী অনুপত্র বা মেগাস্প্রোফিলে থাকে পিনিউল, আর মাইক্রোস্পোরোফিলার উপরে থাকে হচ্ছে অ্যাপোফাইসিস। দেখো মোটামুটি হয়ে গেছে। দেখো সাইকাসের এই যে পুংরেণুপত্রে 2 থেকে 5টা স্পোরাঞ্জি একসাথে থাকে, তখন এদেরকে আমরা বলি সোরাস। মেগাস্প্রোফিলে 2 থেকে 4 জোড়া লাল বর্ণের ডিম্বক থাকে। সাইকাসের স্ত্রী রেণুপত্র তৈরি হয়, এদের কিনারায় থাকে ডিম্বক, মাত্রই দেখলা, ঠিক আছে? এবার দেখো পুংরেণুপত্র, পুং স্টোবিলাস তৈরি করলে স্ত্রী রেণুপত্র এরকম কিছু তৈরি করে না। পুংরেণুপত্রের মাথাকে বলে অ্যাপোফাইসিস, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু স্পোরাঞ্জিয়া থাকে। এই যে দেখো ফ্লোচার্টটা দেখো, মাইক্রোস্পোরোফিলের মধ্যে সোরাস, ওখানে একটা স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর মাতৃকোষ, ওখান থেকে স্পোর, স্পোর থেকে শুক্রাণু। আর এইদিকে দেখো ডিম্বক থেকে সরাসরি, এখানে কিন্তু এত কাহিনী নেই, স্পোরাঞ্জিয়া টেস্পোরাঞ্জিয়া এগুলা নাই। ডিম্বক থেকে স্ত্রীরেণু, মাতৃকোষ থেকে স্ত্রীরেণু, স্ত্রীরেণু থেকে ডিম্বাণু হওয়ার আগে কিন্তু দেখো আর্কিগোনিয়া তৈরি হয়েছে। তাহলে আর্কিগোনিয়া সৃষ্টি হয়, এটা কিন্তু একটা আদি বৈশিষ্ট্য নগ্নবীজি উদ্ভিদের হয়। শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়ে গেল হচ্ছে জাইগোট। তাহলে এখানে আরেকটু তথ্য একটু জেনে রাখতে পারো, খুব ইন্টারেস্টিং, যে সাইকাসের স্ত্রী রেণুপত্র এটা রাস্তাঘাটে সর্পমণি নামে বিক্রি হয়। 1 ফাইল খাইলেই ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট সব কনফার্ম, কিন্তু বাস্তবের কোনো ওষুধি গুণ নাই। তাহলে সাইকাসের সর্পমণি নামে বিক্রি হয় কোনটা? পুংরেণুপত্র না স্ত্রী রেণুপত্র? নাগিন, নাগিনী। তাহলে স্ত্রী রেণুপত্রটা বিক্রি হয়, কিন্তু বাস্তবে এটা খাইলে কিন্তু কিচ্ছু হবে না, পড়িলে চান্স পাইবা, না পড়িলে নাই, সহজ হিসাব একদম আর কি। তাহলে আমরা আরেকটা তথ্য একটু ছোট্ট করে জেনে নিতে পারি, সেটা হচ্ছে সাইকাস উদ্ভিদের পাতাটা যে জায়গা থেকে ঝরে পড়ে, এই জায়গায় না কিছু ক্ষত থাকে, এদেরকে বলে লিফ স্কার, লিফ স্কার। তাহলে স্কার মানে ক্ষত, নগ্নবীজি উদ্ভিদের একটা ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য। পাতা যেখানে থাকে ওখান থেকে ঝরে যাওয়ার পরে স্কার দেখতে পাওয়া যায়, স্কার, ঠিক আছে? এভরি স্কার টেলস আস দ্যাট ইজ সার্ভাইভড, তাই না? জীবনের যত ছোটখাটো ক্ষত আছে এটা তো দেখা যায় না, মানে শারীরিক ক্ষত দেখা যায়, মানসিক ক্ষত তো দেখা যায় না। মানে মানসিক ক্ষত যদি দেখা যাইতো তাহলে মানুষ মানুষের দিকে তাকে হাসতে পারতো না। মানে একটা মানুষ যে মেন্টালি
কতভাবে তার জীবদ্দশায় কতভাবে ট্রমাটাইজড হয় এটার হিসাব কেউ রাখে না, এটা দেখাও যায় না। আর বাংলাদেশে থাকাটা তো মেন্টাল হেলথের জন্য বলতে পারো যে একটা ট্রমাটিক জায়গা, এখানে মেন্টাল হেলথ বলতে যে কোনো হেলথ আছে এটা আমরা বিশ্বাসই করি না। হোয়াট এভার, আমরা চলে এসেছি সাইকাসের কিছু কোয়েশ্চেন একটু সলভ করে ফেলি। দেখো আসো প্রথম কুইজ আজকে, নগ্নবীজী উদ্ভিদের ভিন্নধর্মী বৈশিষ্ট্য কোনটা? তাড়াহুড়া করো না, আবেগ দিয়ে দাগাও না, ধীরে সুস্থে দাগাও, দেখো যে পারো কিনা। দেখো নগ্নবীজী উদ্ভিদের ভিন্নধর্মী বৈশিষ্ট্য কোনটা? নগ্নবীজী উদ্ভিদের ভিন্নধর্মী বৈশিষ্ট্য কোনটা? পাতা যেখানে ঝরে যায় ওখানে একটা দাগ থাকে, যেটা দেখলে আমরা একটু আগেই বলছিলাম, যেটা দেখলে শারীরিক ক্ষতের মতো মানসিক ক্ষত আমরা দেখতে পাই না। লিফ স্কেল কি না তো? ভিন্নধর্মী বৈশিষ্ট্য কি? লিফ ব্লেড। লিফ ব্লেড হচ্ছে পত্র ফলক, ওইটাও তো না। ফ্লেম বলে তো কিছু নাই, তাহলে এটাও তো না, তাহলে স্কার। নগ্নবীজী উদ্ভিদের পাতা ঝরে যাওয়ার পরে ওখানে স্কার থাকে, এটা কিন্তু একটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য, এটা হচ্ছে লিফ স্কার। বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ বৃক্ষ কোনটি? প্রাকৃতিকভাবে জন্মাবে কোনটা বলো? সাইকাস। ওই যে সাইকাস পেকটিনেটা পাহাড়ি অঞ্চলে জন্মাবে, চিটাগংয়ে জন্মাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কোশ্চেনের আমরা সবার আগে দেখতে পাচ্ছি অ্যান্সার করছে তাসলিমা, তারপর হচ্ছে নাদিবা, মৌমিতা, আই এম নট শিওর, ইজমা মোস্ট প্রবাবলি, ইজমা, তারপর হচ্ছে মাহিমা, আব্দুল হালিম, তানিম, নফেল, নুসরাত, আরাফ। কুল, ভেরি গুড। আচ্ছা এবার চলে আসো নগ্নবীজী উদ্ভিদের পরিণত ফ্লোয়েম টিস্যুতে। ফ্লোয়েম টিস্যুতে কি থাকে না? জালেমদের ভাই থাকে না, জালেমের ভাই নাই, আর ফ্লোয়েমের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে না নগ্নবীজী উদ্ভিদের। তাহলে নগ্নবীজী উদ্ভিদের কোনো সঙ্গী কোষ থাকে না। বীজ বের করে রাখলে সঙ্গী থাকবে? হ্যাঁ, থাকবে না তো। আচ্ছা, তাহলে এইটা কিন্তু এগুলা কিন্তু হচ্ছে না আর কি। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে কোনটিতে দিন শেখ হয়? একমাত্র নগ্নবীজী উদ্ভিদ ওই যে নিটোফাইটার, যেটা আবৃতবীজী উদ্ভিদের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটা থেকে শ্বাসকষ্টের ঠান্ডার ওষুধ বানাবো, ইফেড্রিন, এফেড্রা। আর প্রাথমিক পর্যায়ের ভেসেল থাকে কোনটায়? নিটামে। ঠিক আছে, সাইকাসের শুক্রাণু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লাটিমের মতো বহু ফ্লাজেলা যুক্ত, বাকিগুলা কিন্তু হচ্ছে না। নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? সাইকাস ডেফিনেটলি জীবন্ত জীবাশ্ম। আর ওই যে গিঙ্কো বাইলোবা, একটা মাত্রই প্রজাতি বেঁচে আছে ওর, হারাধনের একটাই ছেলে, এই যে গিঙ্কো বাইলোবাই হারাধনের একমাত্র সেই ছেলে বেঁচে আছে খালি, আর কোনোটা কিন্তু হচ্ছে না। কোনটির পুংকন দেখতে ফুলের মতো? ওই যে ওয়েল উইটশিয়া, ওয়েল, ওয়েল এটা দেখতে ফুলের মতো, ওয়েল এটা ভালোই ফুলের মতো, তাহলে এটা হচ্ছে ওয়েল উইটশিয়া। এফেড্রাতে দিনিশেক হয়, গিঙ্কো বাইলোবা জীবন্ত জীবাশ্ম, সিকুয়া সেমিপারভিরিয়েন্স এটা পৃথিবীর সবচেয়ে উঁচু নগ্নবীজী উদ্ভিদ। কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় নাই? এটা পারার জন্য কি আইনস্টাইন হওয়া লাগে? দেখো তো, কলা, গম, কাঁঠাল, সাইকাস। সাইকাসের গর্ভাশয় নাই, এই জন্যই বেচারের বীজটা অনাবৃত, নগ্ন অবস্থায় থাকে। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, এই জন্যই ছবিগুলা দেখাইছিলাম, কনিফারোফাইটা, ওই যে রাশিয়ায় সাইবেরিয়া অঞ্চলে থাকে, সিকুয়া সেমিপারভিয়ান্স। ঠিক আছে, এটা এগুলা কিন্তু হচ্ছে না। কোরালয়েড মূল কোন উদ্ভিদে পাওয়া যায়? দেখছো অপশনগুলা যে দিছে স্যার, একদম ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, যাতে সবাই পারে, বাদ যাবে না একটি শিশু, সবাই পারবে। তাহলে কোরালয়েড মূল দেখতে পাওয়া যায় সাইকাসে, বাকিগুলা কিন্তু হচ্ছে না, বরবটি, মটরশুটি, ফান্ড। ওকে ফাইন, বাচ্চারা একটু ইনবক্সে আমাকে লিখে জানাও, আমরা যে নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ছি, বা সাইকাসের গঠন পড়ছি, সাইকাসের জনন পড়ছি, বিগত বছরগুলা নগ্নবীজী আবৃতবীজীর নগ্নবীজী পার্টের সব কোশ্চেনে একটু দেখে ফেলছি। কি মনে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ বা সাইকাস থেকে কোনো কোশ্চেন আসতে পারবো ইনশাল্লাহ পরীক্ষায়? পারবো কি মনে হচ্ছে? ওকে, সবাই লিখছো ক্লিয়ার, 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 ভেরি গুড, ক্লিয়ার, মাশাল্লাহ, তুমি তো আগুন সব। হ্যাঁ, আচ্ছা পারবো, সবাই লিখছে ক্লিয়ার, মাশাল্লাহ, ভেরি গুড। তাহলে এখন আমরা একটু আবৃতবীজী উদ্ভিদের এই ছবিটা আমি ইচ্ছা করে রাখছি, যাতে ছবি দেখলে মনে থাকে, মানে বোটানি একটু ছবি টবি দেখে পড়লে রিলেট করতে সুবিধা হয়। আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সবচেয়ে লম্বাটা আমি তোমাদেরকে দেখাইছিলাম, ইউক্যালিপটাস গাছ। ঠিক আছে, কক্সবাজারে প্রচুর আছে, অনেক আমার এলাকায়ও ছিল, আমি দেখছি। খুব একটা থাকে না, মানে ওই যে লাগাইতে দেয় না কৃষি দপ্তর থেকে। এই যে ওলফিয়া হচ্ছে তোমার সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ। এই যে দেখো পুকুরে যে পানা হয় না, এই যে ড্রেনের মধ্যে পনা হয়, এরকম পানা হয়, তাহলে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে যে ওলফিয়া। ওলফিয়া এটা একটু মাথায় রেখো যে ওলফিয়াটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। কাণ্ড, কাণ্ডের মধ্যে আমরা একটু জানি যে কাণ্ডের বিভিন্ন রূপভেদ আছে। দেখো কাণ্ডটা যদি ফাঁপা হয়, এটা আমরা পাবো এই যে পোয়েসি গোত্রের, আজকে আমরা পড়বো পোয়েসি গোত্রের। ঠিক আছে, পোয়েসি গোত্র কোনগুলা ভাইয়া? ওই যে একবীজপত্রী উদ্ভিদের, ধান, গম, ভুট্টা, ঘাস। ধানের কাণ্ডটা কি ফাঁপা না? চাপ দিলে ডেবে যাবে না? তাহলে ফাঁপা কাণ্ড পাবো পোয়েসি, পোয়েসির উচ্চারণ করবো ফোয়েসি, ফোয়েসি ফাঁপা কাণ্ড। শেষ। আমাদের চাঁদপুরে যারা আছে তারা তো পাগলরা ফাগল বলো, ফাগল, তাই না? তাহলে পোয়েসি, ফোয়েসি, ফোয়েসি ফাঁপা কাণ্ড, শেষ। টিউবার, টিউবার হচ্ছে আলু, টিউবার হচ্ছে আলু, মানে এই যে আলু তো মাটির নিচে হয় তোমরা জানো, তাহলে আলুটা এরকম ফুলে যায় একটু,
টিউবার। এখানে একটু খেয়াল রেখো, মিষ্টি আলু যেটা খাই আমরা, যে শীতের সিজনে মিষ্টি আলু খেতে ভালোই লাগে পুরায়, তাহলে যে মিষ্টি আলু এটা কিন্তু মূল, মনে রাখবা মিষ্টি আলু মূল, কিন্তু আলু কিন্তু কাণ্ড, টিউবার। বাল্ব, এই ছোটবেলা আগের দিনে যে আমরা বাল্ব গুলা দেখতাম বাসায়, এখন তো সব এনার্জি সেভিং বাল্ব সবার বাসায়, ওই বাল্ব গুলা দেখো তো দেখতে এরকম পেঁয়াজ রসুনের মতো না দেখতে? তাহলে বাল্বের উদাহরণ হচ্ছে পেঁয়াজ রসুন, বাল্বের উদাহরণ পেঁয়াজ রসুন, এমনিই পারবা, বাল্ব হচ্ছে পেঁয়াজ রসুন, মানে এগুলো হচ্ছে সব কাণ্ডের রূপভেদ। রাইজোম, রাইজোম হচ্ছে আদা আর হলুদ। আমরা আসলে হলুদ তো বাসায় সবাই হলুদের গুঁড়া কিনে, এখন আর হলুদ কেউ কিনে না, তো হলুদ কিন্তু দেখতে এই যে এরকম, আদাও তো দেখছো দেখতে এরকম না, এবড়ো থেবড়ো আনুভূমিক ভাবে থাকে। তাহলে এরকম এবড়ো থেবড়ো উল্টাপাল্টা শেপ মাটির নিচে আনুভূমিক ভাবে থাকে, এটাকে আমরা বলি রাইজোম। তাহলে রাইজোমের উদাহরণ হচ্ছে আদা আর হলুদ। আর করম, এটা এক ধরনের রূপান্তরিত কাণ্ড, এটার উদাহরণ হচ্ছে ওল। তোমার মনে রাখবে যে করিমুল, করিমুল এমনি মনে রাখবা, করিমুল। তাহলে করিমুল, ওল, লাস্টে করিমের পরে ওল। রানার মানে দৌড়াদৌড়ি করবে। থানকুনি, একটু লুজ মোশন হইলেই থানকুনি খেতে হয়। থানকুনি কিন্তু খুব ভালো একটা খাবার, এটা খেলে স্মৃতিশক্তিও বাড়ে, মেমোরিও বাড়ে। তো থানকুনি কি তোমরা তো দেখছো না, নরম না, একটু বাতাস হইলেই এদিকে হেলে দুলে যায়, একটু বাতাস হইলেই, তাহলে ও দৌড়াদৌড়ি করবে। রানার, ও হচ্ছে রানার থানকুনি। তাহলে দেখো তো উদাহরণগুলো মোটামুটি সব মুখস্থ হয়ে গেছে কিনা। কাণ্ডের উদ্ভেদের মধ্যে ফাঁপা কাণ্ড পাবো পোয়েসি, টিউবার পাবো আলুতে, মিষ্টি আলু মূল। বাল্ব হচ্ছে পেঁয়াজ রসুনের মতো, একে পড়বা। আর তোমার হচ্ছে রাইজম হচ্ছে এবড়ো থেবড়ো, এটা হচ্ছে আদা আর হলুদ। রানার দৌড়াদৌড়ি করবে কে, বাতাস হইলেই থানকুনি। আর করম, করিমুল, ওল। এটা হয়ে গেছে। সরল পাতা, যদি কোনো পাতায় এরকম একটা মাত্র পত্রফলক থাকে এটাকে বলে সরল পাতা, যেমন জবা, আম, জাম, কাঁঠাল এগুলা। আর যদি কোনো পাতায় অনেকগুলা পত্রফলক থাকে, যেমন গোলাপের পাতা, আমি শিওর তোমরা গোলাপ দেখছো, গোলাপের পাতা, তারপর নিম দেখছো, লজ্জাবতী, সজিনা, কামিনী, এগুলা কিন্তু একাধিক পত্রফলক থাকে, তাহলে এদেরকে আমরা বলি যৌগিক পাতা। এখন যৌগিক পাতার মধ্যে আবার অনেকগুলা ভাগ আছে, যেমন দেখো ত্রিপক্কল। ত্রিপক্কল হচ্ছে যে দেখো সজিনার পাতাটা আমি ছবি রাখছি, যেটা তোমরা দেখলে বুঝতে পারো। দেখো এটার একটা মধ্যশিরা বের হইছে, ওখান থেকে আবার উপশিরা হইছে, ওখান থেকে আবার উপশিরা হইছে, তারপরে পত্রফলক। তাহলে পত্রফলক আসার জন্য একটা, দুইটা, তিনটা শিরা লাগছে, এই জন্য এটাকে বলে ত্রিপক্কল। দেখো তোমরা গোলাপের পাতাটা দেখো, গোলাপের পাতা, এভাবে পাতা খেয়াল করা হয় না, সবাই ফুলের দিকেই চেয়ে থাকে। তো পাতার দেখো অনেকগুলো পত্রফলক, তাহলে যৌগিক পাতা। এবং এটার দেখো চূড়ায় একটা পত্রফলক আছে, তাহলে এটাকে আমরা বলি সচূড়পক্কল, মানে চূড়া আছে। আর এই যে দেখো এটার নাম হচ্ছে, তাহলে সচূড়পক্কল কি ভাইয়া, গোলাপ, গোলাপের কাঁটা আছে, চূড়া আছে, গোলাপ। আর অচূড়পক্কল, এটাতে হচ্ছে চূড়াতে কোনো পত্রফলক থাকবে না, এটার বাংলা নাম হচ্ছে বাদল লাঠি। মনে রাখবা লেজ কাটা বাদর, তাহলে ওটা চূড়া কাটা বাদর, তাহলে বাদল লাঠির কোনো চূড়া নাই, এটা হচ্ছে অচূড়পক্কল। দ্বিপক্কল, এটার বৈজ্ঞানিক নামটা আসে, দ্বিপক্কল হচ্ছে, এটা হচ্ছে কৃষ্ণচূড়ার পাতা, বুঝছো, কৃষ্ণচূড়া। মনে রাখবা কৃষ্ণ তো একা একা থাকতে পারে না, রোমান্টিক বয়, চকলেট বয় সবসময় রাধাকে থাকে, মানে ওরা মিঙ্গেল থাকে, কখনো কৃষ্ণ কখনো সিঙ্গেল থাকে না। তাহলে কৃষ্ণচূড়া হচ্ছে দ্বিপক্কল। কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নামটা একটু পড়বা, ডেলোনিক্স রেজিয়া। মনে রাখবা আধুনিক কালের কৃষ্ণ তো রাধাকে রেখে রাজিয়াকে নিয়ে ভেগে চলে গেছে, তাইলে কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নামে রাজিয়া থাকবে, রাধা থাকবে না, ডেলোনিক্স রেজিয়া। তাহলে দেখো উদাহরণ কিন্তু পড়ে ফেলছি, ঠিক আছে। দ্বিপক্কল পড়েছি, আচ্ছা নিমের পাতা দেখো, নিমের পাতায় কিন্তু দেখো অনেকগুলো পত্রফলক, এই যে দেখো লজ্জাবতী, লজ্জা পাইছে, দেখছো কতগুলা পত্রফলক। তারপর দেখি যে কামিনী ফুল, অনেক সুন্দর গন্ধ, চমৎকার গন্ধ, ঠিক আছে, কামিনী ফুলের পাতায় কিন্তু এই যে দেখো অনেকগুলা পত্রফলক থাকে, এই তো। তাহলে এই যে লেজ কাটা বাদর, অচূড়পক্কল বাদল লাঠি, সচূড়পক্কল গোলাপ, গোলাপের কাটা থাকে, চূড়া থাকে। দ্বিপক্কল কৃষ্ণ আমাদের মিঙ্গল থাকে অলওয়েজ, ঠিক আছে। আচ্ছা তাইলে ভাইয়া মুখস্থ হয়েছে, দেখো তো আমরা কি বলছি, সরল পাতা, জবা, আম, জাম, কাঁঠাল এগুলা। দ্বিপক্কল মিঙ্গল থাকে কে, কৃষ্ণচূড়া। ত্রিপক্কল হচ্ছে সজিনা, সজিনা বানানে তিনটা অক্ষর, দন্ত স, বর্গ জ, দন্ত ন, তাহলে এটা ত্রিপক্কল। সচূড়পক্কল গোলাপ, অচূড়পক্কল হচ্ছে আমাদের বাদল লাঠি। আর এগুলাই লজ্জাবতী, নিম, সজিনা, কামিনী, এগুলো সব যৌগিক পাতা বা পক্কল যৌগিক পাতা। চলে আসো আজকের সেকেন্ড কুইজ। আজকের সেকেন্ড কুইজ, প্রকাশ লিখছে লজ্জাবতী পাতা লজ্জা পায় কেন, কারণ লজ্জাবতী পাতায় কিছু কোষ থাকে, বিশেষ ধরনের কোষ, যেটার মধ্যে পানি থাকে। তো ওইটাকে টাচ করলে স্পর্শের কারণে পানিগুলা আর এক কোষে চলে যায়, ফলে পাতাগুলো সংকুচিত হয়ে যায়। নিচের কোনটিতে ট্রাইপিনেট কম্পাউন্ড ডিপ, দেখো ইংরেজিতে আছে তো এই জন্য হয়তো তোমরা কেউ কেউ ভুল করছো। ট্রাই মানে তো তিন, তাহলে তিন মানে কি বলো, ত্রিপক্কল। তাহলে ত্রিপক্কল কে বলো, কৃষ্ণচূড়া মিঙ্গল থাকে, দ্বিপক্কল
বাদল লাঠি, লেজ কাটা বান্দর, চূড়া কাটা বান্দর, অচূড় পক্ষল। কামিনী কিন্তু শুধু যৌগিক পাতা। তাহলে সজিনা বানানে 3টা অ্যালফাবেট আছে, 1 2 3। তাহলে সজিনা হচ্ছে ত্রিপক্কল, সজিনা হচ্ছে ত্রিপক্কল। এবার আসো পত্রফলকের শিরাবিন্যাস। একটু খেয়াল করো ভালো করে। তোমরা একবীজপত্রী উদ্ভিদের নাম, আমি যখন ক্লাসে ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি যে ভাইয়া কিছু একবীজপত্রী উদ্ভিদের, ইজমা ফার্স্ট হইছে, রায়হানা, নিঝুম, ঝিমি, তালহা, সুমন, আনিকা, তানিম, সিনথিয়া, গুনগুন। আচ্ছা গুনগুন নামটা সুন্দর তো। আচ্ছা এরপরে চলে আসো তোমার এই আহ, উম, যখনই ক্লাসে বলি এই বাচ্চারা বলো তো কিছু একবীজপত্রী উদ্ভিদের নাম, পোলাপেন বলে ধান, একটু গুতাইলে বলে গম, আর একটু গুতাইলে বলে ভুট্টা, আর একটু গুতাইলে বলে কলা। আরে ভাই এত এত একবীজপত্রী উদ্ভিদ আছে দুনিয়ায়, তো খালি এই ধান গম কলা ভুট্টাই কেন মাথার মধ্যে আসে? নারিকেল গাছ দেখছো, নারিকেল, সুপারি, খেজুর, তাল, এগুলো সব একবীজপত্রী উদ্ভিদ। তোমরা যেগুলো বলছো ওগুলাও ঠিক আছে। তাহলে নারিকেল, এখন থেকে জিজ্ঞেস করলে কেউ একবীজপত্রী উদ্ভিদ সবার আগে করবে নারিকেল। নারিকেল, সুপারি, খেজুর, তাল, ধান, গম, কলা, কচু, ভুট্টা। সমস্ত গাছের কাণ্ড থেকে কোনো শাখা প্রশাখা বের হয় না, মাথা থেকে বের হয়, পোলাপান কয় চুল। আরে ভাই মাথা থেকে চুল বেরোবে আমার, গাছের বেরোবে পাতা। তাইলে যে সমস্ত উদ্ভিদের কাণ্ডে কোনো শাখা প্রশাখা থাকে না, গাছের মাথা থেকে কিছু পাতা বের হয়, যেমন নারিকেল, সুপারি, খেজুর, তাল, ধান, গম, কলা, কচু, ভুট্টা, পেঁয়াজ, রসুন, সব একবীজপত্রী উদ্ভিদ। বুঝছো? আর দ্বিবীজপত্রী উদ্ভিদ কি আশেপাশে যা বেশিরভাগই দেখি আমরা, আম, জাম, কাঁঠাল, লিচু সব দ্বিবীজপত্রী উদ্ভিদ। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের থাকে গুচ্ছমূল। দেখছো না নারিকেলের মূল গুচ্ছ গুচ্ছ আকারে থাকে, ধান গাছের মূল দেখছো না গুচ্ছ আকারে থাকে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের আম গাছের একটা প্রধান মূল থাকে, বড় প্রধান মূল থাকে। আর কি ডিফারেন্স আছে ভাই? আছে। একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস, এই যে নারিকেলের প্রত্যেকটা পত্রফলক একটা একটার সাথে সমান্তরালে থাকে, এই যেরকম সমান্তরালে, তাই না? তাহলে একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। সমান্তরাল ইংরেজি প্যারালাল, শিরাবিন্যাস ইংরেজি ভিনেশন, শিরা মানে ভেইন, ভিনেশন। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের তুমি যদি একটা আম গাছ বা পেয়ারার পাতা নিয়ে দেখো, আমি শিওর তোমরা দেখছো, একটা মধ্যশিরা থাকে, শাখা শিরা হয়, উপশিরা হয়, হয়ে এরকম জালের মতো হয়ে যায়। তাহলে জালের মতো হয়ে যায়, এই জন্য এটাকে বলে রেটিকুলেট ভিনেশন, বা রেটিকুলেট মানে জাল, জালিকাকার শিরাবিন্যাস। তাহলে ভাইয়া দ্বিবীজপত্রী উদ্ভিদে পাবো হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস, আর একবীজপত্রী উদ্ভিদে পাবো সমান্তরাল শিরাবিন্যাস। ব্যতিক্রমগুলা পরীক্ষায় বেশি আসে। একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ হওয়া সত্ত্বেও একটা উদ্ভিদের পাতা আছে যেটা হচ্ছে পত্রফলক সমান্তরাল। সেটা কি মানে পাতার শিরাবিন্যাস সমান্তরাল? সেটা হচ্ছে সুলতান চাপা। এই যে তোমাদের সুলতান সুলেমান যারা দেখো, ঠিক আছে, মনে রাখবা একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল, কিন্তু ব্যতিক্রম ধর্মীকে এই যে সুলতান সুলেমান মানে সুলতান চাপা, এটা দ্বিবীজপত্রী হওয়া সত্ত্বেও এদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা বিন্যাস হচ্ছে জালিকাকার, কিন্তু একবীজপত্রী হওয়া উদ্ভিদ হওয়া সত্ত্বেও দুইটা আছে জালিকাকার। কোন দুইটাই? যে কচু, কচু আর কুমারিকা। ঠিক আছে, কচুর পাতা কিন্তু নারিকেলের পাতার সাথে মিলাইতে পারবা না, যদিও কচু কিন্তু একবীজপত্রী, কিন্তু কচুর পাতা কিন্তু দেখো খেয়াল করে এটা কিন্তু দ্বিবীজপত্রীর মতো। বুঝছো কিনা ঘটনা? তাহলে একবীজপত্রী উদ্ভিদের পাতা শিরাবিন্যাস সমান্তরাল, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা বিন্যাস জালিকাকার। এই তো, এটা হলো কমন কথা, ব্যতিক্রমগুলো বেশি ইম্পর্টেন্ট। একবীজপত্রীর সমান্তরাল, কিন্তু দ্বিবীজপত্রী হওয়া সত্ত্বেও সমান্তরাল শিরাবিন্যাস হচ্ছে সুলতান চাপা। আর দ্বিবীজপত্রীর জালিকাকার, কিন্তু একবীজপত্রী হওয়া সত্ত্বেও জালিকাকার শিরাবিন্যাস পাবো কোথায়? কচু আর কুমারিকা। হলো ভাইয়া। জবা ফুল খুব সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ? জবার অনেক কিছুই পড়তে হবে, কারণ জবা তো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন, পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন পড়ার আগে আমরা একটু আদর্শ ফুলের স্তবক পড়ে নেই। কুমারিকা, সুলতান চাপা এগুলা উদ্ভিদের নাম। কুমারিকা, সুলতান চাপা এগুলা হচ্ছে উদ্ভিদের নাম। খেয়াল করো, একটা আদর্শ ফুলের স্তবক হচ্ছে 4টা। একটা আদর্শ ফুলের স্তবক কয়টা ভাইয়া? 4টা। একদম কেন্দ্রে থাকে স্ত্রী স্তবক, এই যে এরকম, ঠিক আছে, মন দিয়ে খেয়াল করো। আর এটার পাশে থাকে হচ্ছে পুং স্তবক, এই যে এরকম। আচ্ছা, এবার থাকে হচ্ছে তোমার এই যে ধরো বৃতি, তারপরে ধরো হচ্ছে তোমার এই যে ধরো এখানে এই যে একদম বাইরে, তাহলে স্তবকগুলো ধীরে ধীরে পড়ি। একদম বাইরে থাকে বৃতি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্যালিক্স। আর বৃতির প্রত্যেকটা অংশকে বাংলায় আমরা বলবো বৃত্তাংশ, ইংরেজিতে বলবো সেপাল, সেপাল। এবার আসো ফুলের দ্বিতীয় স্তবক যেটা, এই যে যেটা, এটাকে আমরা বাংলায় বলবো দলমণ্ডল। দলমণ্ডল, ইংরেজিতে আমরা এটাকে বলবো করলা। পোলাপাইন কয় করল্লা, এই করল্লা না, করলা, একেলের উচ্চারণ হয় না। আর দলমণ্ডলের প্রত্যেকটা সদস্যকে আমরা বাংলায় বলবো পাপড়ি, ইংরেজিতে বলবো পেটাল। ইংরেজিগুলাও আসে ডিউতে অনেক, এই জন্য ইংরেজিগুলাও পড়াচ্ছি।
ফুলের তৃতীয় স্তবক, এই যে বাইরে থেকে ভেতরে ঢুকতেছি, এটা হচ্ছে পুং স্তবক। পুং স্তবক, ইংরেজিতে এটাকে আমরা বলি অ্যান্ড্রেশিয়াম। অ্যান্ড্রেশিয়াম পুংস্তবকের এখানে আমি দুইটা সদস্য আঁকছি। প্রত্যেকটা সদস্যকে বলা হয় পুংকেশর। পুংকেশর বা ইংরেজিতে এটাকে আমরা বলি স্ট্যামেন। স্ট্যামেন, পুংকেশর বা স্ট্যামেনের এই যে দণ্ডাকার অংশ, এই দণ্ডাকার অংশকে বলে পুংদণ্ড বা ইংরেজিতে এটাকে আমরা বলি ফিলামেন্ট। ফিলামেন্ট, পুংদণ্ডের মাথায় যে অংশটা থাকে এটাকে আমরা বলি পরাগধানী। পরাগধানী, ইংরেজিতে আমরা এটাকে বলি অ্যান্থার। আর পরাগধানীর ভেতরে থাকে ছোট 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 পরাগ রেণু। পরাগ রেণু, যেটাকে আমরা পোলেন গ্রেইন বলি। পোলেন গ্রেইন, গ্রেইন মানে দানা, ছোট ছোট, তো এই জন্য পোলেন গ্রেইন। ওকে ভাইয়া, বুঝলাম। সর্বশেষ স্তবক যেটা, এটাকে আমরা বলি স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের ইংরেজি হবে গাইনেশিয়াম। গাইনি ফিমেল, শুনছো তো, গাইনেশিয়াম। স্ত্রী স্তবকের আমি এখানে একটাই সদস্য আঁকছি, অনেকগুলা থাকতে পারতো। প্রত্যেকটা সদস্যকে বলে স্ত্রী কেশর। স্ত্রী কেশর বা ইংরেজিতে এটাকে আমরা বলবো কার্পেল। প্রত্যেকটা কার্পেলের গোড়ায় এই যে অংশটা, এটাকে আমরা বলি ওভারি বা গর্ভাশয়। ওভারি বা গর্ভাশয়ের উপরে যে অংশটা থাকে এটাকে আমরা বলি গর্ভদণ্ড। গর্ভদণ্ড বা স্টাইল, মেয়েরা একটু স্টাইলে থাকে, স্টাইল। আর গর্ভদণ্ডের উপরে থাকে গর্ভমুণ্ড বা এটাকে ইংরেজিতে বলে স্টিগমা। স্টিগমা। ভাইয়া, তাহলে ভর্তি পরীক্ষা আদর্শ ফুলের স্তবক আসলে কয়টা দিব? 4টা। 9-10 এর বই ছিল 5টা, কারণ ফুলটা যে অক্ষের উপর থাকে এটাকে বলে পুষ্পাক্ষ। এটা 9-10 এর বই একটা স্তবক ধরছিল, কিন্তু এইচএসসি লেভেলের সব বই আদর্শ ফুলের স্তবক 4টা। বাইরে বৃতি বা ক্যালিক্স, প্রত্যেকটা সদস্যকে বলে বৃত্তাংশ বা সেপাল। বাইরে থেকে ভেতরে ঢুকতেছি দলমণ্ডল বা করলা। দলমণ্ডল বা করলার প্রত্যেকটা সদস্যকে বাংলায় বলে পাপড়ি, ইংরেজিতে বলে পেটাল। তৃতীয় স্তবক পুংস্তবক বা অ্যান্ড্রেশিয়াম, আর চতুর্থ স্তবক স্ত্রী স্তবক বা গাইনেশিয়াম। পুংস্তবক বা অ্যান্ড্রেশিয়ামের প্রত্যেকটা সদস্যকে বাংলায় বলে পুংকেশর, ইংরেজিতে বলে স্ট্যামেন। পুংকেশর বা স্ট্যামেনের দণ্ডাকার অংশকে বলে পুংদণ্ড বা ফিলামেন্ট। ওইটার মাথায় থাকে পরাগধানী বা অ্যান্থার, যেটার মধ্যে থাকে পরাগ রেণু বা পোলেন গ্রেইন। আর ফুলের সবচেয়ে ভেতরে থাকে স্ত্রী স্তবক বা গাইনেশিয়াম, এটার প্রত্যেকটা সদস্যকে বলা হয় স্ত্রীকেশর বা কার্পেল। প্রত্যেকটা কার্পেলের গোড়ায় চওড়া প্রশস্ত অংশকে বলে ওভারি বা গর্ভাশয়। এটার মাথায় থাকে গর্ভদণ্ড বা স্টাইল, আর এটার উপরে থাকে গর্ভমুণ্ড বা স্টিগমা। যদি কোনো ফুলে এরকম দুইটা স্তবকই থাকে, পুরুষ আর স্ত্রী, তখন এটাকে আমরা বলি উভলিঙ্গ পুষ্প। যেমন আমি আঁকছি ধুতুরা, জবা ধুতুরা, উভলিঙ্গ পুষ্প। আর যদি কোনো ফুলে যে কোনো একটা স্তবক থাকে তখন এটাকে আমরা বলি একলিঙ্গ পুষ্প। যেমন লাউ, কুমড়া। বাজারে দেখবা কুমড়া ফুলগুলা বিক্রি হয়, ঠিক আছে? কুমড়া ফুল খায় অনেকে, অনেক মজা লাগে খাইতে, বেসন দিয়ে ভাজি করে। বাজারে কুমড়া ফুলের কোনগুলা বিক্রি হয়, ক্যান ইউ গেস? পুরুষগুলা না স্ত্রীগুলা? পুরুষগুলা। কারণ পুরুষের জীবনের কোনো দাম নাই রে। পুরুষগুলা তোর পুরুষগুলা হচ্ছে যেগুলা পুরুষ ফুল কুমড়ার, এগুলাতে তো গর্ভাশয় না, এগুলাতে তো কুমড়া হবে না। কৃষকরা দেখলেই চিনে। ওরা ওই যে পুরুষ ফুলগুলাকে টানা টানা ছিঁড়া আর্টিফিশিয়ালি পরাগায়ন ঘটায় দেয় হাত দিয়ে, ঘটায় তারপরে বাজারে বিক্রি করে দেয়। মানে কি একটা অবস্থা, ইজ্জতের ফালুদা কইরা আবার বাজারে বিক্রিও করে দিতেছে পুরুষ কুমড়া ফুলগুলা। তাহলে যদি কোনো ফুলে যদি দুইটাই থাকে তখন সেটা হচ্ছে উভলিঙ্গ পুষ্প, পুংস্তবক স্ত্রীস্তবক। যদি কোনোটাই না থাকে তাহলে আবার অন্য জিনিস, ঠিক আছে? ক্লিবলিঙ্গ বলি আমরা অনেক সময়। আর যদি যে কোনো একটা থাকে তাহলে একলিঙ্গ পুষ্প। আদর্শ পুষ্প বলতে কিন্তু আমরা উভলিঙ্গ পুষ্পকেই বুঝি। অফলাইনে একবার এক ক্লাসে, মানে আমি যখন একদম শুরুর দিকে ক্লাস নেওয়া শুরু করছি, তো অফলাইনে তখনও ছেলে মেয়ে আমাদের একসাথেই ক্লাস হতো। মানে তো এখন তো ছেলেদের ব্যাচ মেয়েদের ব্যাচ অনেক আগে থেকে আমরা আলাদা করে ফেলছি। তো একদম শুরুর দিকের ঘটনা আমার ক্যাম্পাস লাইফে, যখন ঢাকা মেডিকেলে আমি প্রথম দিকে ক্লাস শুরু করছি, ওই সময় ক্লাস নিতে গেছি ফার্ম গেটে। তো ছেলে মেয়ে একসাথে প্রায় 70-80 জন ক্লাস করতেছে, বোটানির ক্লাস, সলভ ক্লাস। তো পেছনের বেঞ্চে 4টা ছেলে ক্লাসের মধ্যে আমাকে অনেক ডিস্টার্ব করতেছে, পুরা ক্লাসে বক 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 করতেছে, তো করতেছি। পরে আমি 4টারই দাঁড় করাইছি ক্লাসের লাস্টে, দাঁড়াইছে। দাঁড় করে বলছে, এই ভাইয়ারা বলেন তো কি পড়াইতেছি। তো একদম বেঞ্চের কর্নারে যে দাঁড়ানো, সে এদিক ওদিক তাকায় দেখে যে ফুল আঁকানো। কইতেছে, ভাই ফুল পড়াইতেছে না? আরে ভাই ঠিকই তো কইছে, ফুল পড়াইতেছি। এরপরে বলছে, এই বললেন তো ফুল কয় প্রকার? ও ড্যাম কে, আরে ভাই ফুল কয় প্রকার এটা তো আমি জানি, একলিঙ্গ ফুল উভলিঙ্গ ফুল। এরপরে বলছে কিছু উদাহরণ দেন, একলিঙ্গ ফুল উভলিঙ্গ ফুল। আমি কিন্তু পড়াইছি এগুলা। ওই ড্যাম কেয়ার ভাই জানি না। তো আমি তো একটু বিরক্ত।
ঠিক আছে, এদের উপর আমি তখন জিজ্ঞেস করছি তার পাশের জন্য, ভাই আপনিও বলেন কোনটা একলিঙ্গ ফুল কোনটা উভলিঙ্গ ফুল, উদাহরণ দেন। ও বলতেছে পারি না, ড্যাম ক্যাপ। তখন আর আমি জিজ্ঞেস করছি, এই তাহলে আপনি বলেন আপনি কোন লিঙ্গ, একলিঙ্গ না উভলিঙ্গ? ও পড়ছে মহাবিপদে, এতগুলা ছেলে মেয়ে ক্লাসের মধ্যে কি বলতে কি বলবে। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, ভাইয়া আমি উভলিঙ্গ। কারণ পোলা পাইন হাসতে হাসতে বিল্ডিং টাওয়ারই নাড়ায় ফেলছে, মালের টাওয়ার ফার্ম গেটে। আমিও তো এরকম জিনিস আগে পাই নাই, আমিও হাসতেছি, কি করবো ভাই, সচরাচর তো উভলিঙ্গ পাওয়া যায় না। ঠিক আছে, আর সেই আমলে তো আরো পাওয়া যেত, এখন নয় অনেকে পাচ্ছি আমরা আজকাল। তো যাই হোক, এরপরে পাশের জন তারে বলছি, ভাইয়া আপনি কোন লিঙ্গ বলেন তো? ও তখন বলতেছে, ভাইয়া আমার মনে হয় আমি এক লিঙ্গ। শিওর না, বলতেছে আমার মনে হয় আমি এক লিঙ্গ। আর চতুর্থ যে ছেলেটা ছিল ও কাঁপতেছে, লিটারেলি আমরা কাঁপতেছে, আমি ওরা কিছুই বলি নাই। কিছুক্ষণ পরে ও মাথা উঁচু করে বলতেছে, ভাই আমি জানি না আমি কোন লিঙ্গ। তো এরপর থেকে আমি আর পড়াটা খুব একটা ধরতাম না, ধরলে দেখা যেত পোলাপেন যে কি কইতো এদের কোনো মাথা মুন্ডু ঠিক নাই। দুইটাই থাকলে উভলিঙ্গ, ওরাই জানতো ওরা কোন লিঙ্গ ছিল। আর যে কোনো একটা থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে এক লিঙ্গ আর কি। আমি এখানে জবা ফুল আঁকছি, ঠিক আছে, জবা আর ধুতুরা আঁকছি। এবার চলে আসো, যদি কোনো ফুলের পাপড়ি আর বৃতি আলাদা করা না যায়, যদি কোনো ফুলের পাপড়ি, আমি দেখাবো পেঁয়াজের ফুল, রসুনের ফুল বা ধানের ফুল, যদি কোনো ফুলের পাপড়ি আর বৃতির আকার এবং তোমার সাইজ একই রকম হয়, তাহলে ওই ফুলের পাপড়ি আর বৃতিকে একসাথে বলে পুষ্পপুট। ইংরেজিতে আমরা এটাকে বলি পেরিয়ান্থ। তাহলে ভাইয়া পুষ্পপুট কি আমাকে বলো? যদি কোনো ফুলের পাপড়ি ও বৃতি পৃথকযোগ্য না হয়, তাহলে ওই ফুলের পাপড়ি আর বৃতিকে আমরা একসাথে বলবো পুষ্পপুট। পুষ্পপুটের সদস্যকে কি পাপড়ি বলবো না বৃত্তাংশ বলবো, পেটাল বলবো না সেপাল বলবো? দুই গ্রুপ মারামারি শুরু করছে, চুলাচুলি শুরু করছে। পরে মারামারি করে ডিসিশন নিচ্ছে যে না, পেটালও বলবো না সেপালও বলবো না, এটার বলবো টেপাল। তাইলে পুষ্পপুটের প্রত্যেকটা সদস্যকে কি বলা হয়, এটা লাগবে, পুষ্পপুটের প্রত্যেকটা সদস্যকে বলা হয় টেপাল। টেপাল, ঠিক আছে, টেপাল। এবার চলে আসো পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন জিনিসটা কি। এই কি কিভাবে থাকে এগুলা পরীক্ষায় আসে না, জাস্ট উদাহরণগুলা লাগে, বুঝছো? তোমরা যদি দেখো যে একটা ফুলকে লম্বচ্ছেদ করার পরে কোনো পাপড়ি বা বৃতি কেউ কারোর সাথে লাগানো নাই, তাহলে এটাকে বলবা ওপেন বা মুক্ত, ওপেন রিলেশনশিপের মতো। তাহলে পাপড়ি বা বৃতি, একটা ফুলের পাপড়ি বা বৃতি কিভাবে বিন্যস্ত, এটা যে বিন্যাসের মাধ্যমে দেখানো হয় এটাকেই বলে পুষ্প পত্র বিন্যাস বা এস্টিভেশন। নামগুলা পড়বা 6 প্রকার আর উদাহরণগুলা পড়বা। ওপেন, তোমরা যদি একটু খেয়াল করো, দেখে পড়লে এগুলো খুব ভালো মনে থাকে। দেখো এই যে আমরা যদি জবা ফুলের কথা দেখি, জবা ফুলটাই তো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। দেখো এগুলো হচ্ছে জবার উপবৃতি। দেখো জবার উপবৃত্তিগুলা কিন্তু মুক্ত, কেউ কারোর সাথে কানেক্টেড নাই, ওপেন। আবার দেখো বৃত্তিগুলা কিন্তু একটা একটার সাথে কানেক্টেড, লাগানো প্রান্তে প্রান্তে, এটাকে আমরা বলি প্রান্ত স্পর্শী বা ভ্যালভেট। আর পাপড়িগুলা যদি দেখো, দেখো পাপড়িগুলার একটা প্রান্ত ভেতরে একটা প্রান্ত বাইরে, একটা ভেতরে একটা বাইরে, এটাকে আমরা বলি টুইস্টেড বা পাকানো। তাহলে এক জবা দিয়েই তিনটা আসে পরীক্ষায়। জবার উপবৃত্তি বললে দিবা মুক্ত বা ওপেন, বৃত্তি বললে দিবা ভ্যালভেট বা টুইস্টেড, আর পাপড়ি বা করলা বললে দিবা কিন্তু হচ্ছে, সরি উল্টা ভুলটা বলছি, জবার উপবৃত্তি বললে দিবা মুক্ত বা ওপেন, বৃত্তি বললে দিবা ভালভেট বা প্রান্ত স্পর্শী, আর পাপড়ি বললে দিবা হচ্ছে টুইস্টেড, টুইস্টেড বা পাকানো। তাহলে দেখো ওপেন, এটা হচ্ছে গন্ধরাজের বৃত্তি, এর বাইরে মনে রাখবা এভাবে পড়াইছিল ভাইয়া, গন্ধরাজের গন্ধ সব জায়গায় ছড়ায় পড়ে, ওপেন। গন্ধরাজের গন্ধ কিন্তু আটকে রাখা যায় না, ঠিক আছে, ফুল ফুটলে গন্ধ হবেই আর কি। তাহলে এটা হচ্ছে মুক্তর উদাহরণ। আরেকটা লিখে রাখবা হচ্ছে জবার উপবৃত্তি। জবার উপবৃত্তি কিন্তু ওপেন, জবাগুলা পরীক্ষায় বেশি আসে, জবার উপবৃত্তি। ভালভেট, ভালভেটের উচ্চারণ করবা বালবেট, বালবেটে বালবেট বলবা। তাহলে বালবেট বাবলা, আপনি পড়বা বাবলা, বাবলার লাস্টে শেষ হচ্ছে আ দিয়ে, আতে আকন্দ, আকন্দ আর আতে আতা। আর জবার বৃতি, এটা না পারলে কবিরা গুণা, জবার বৃতি হচ্ছে ভালভেট, জবার বৃতি বালবেট, বৃতি বালবেট এমনি পুরো। তাহলে ওপেন, গন্ধরাতের গন্ধ ওপেন, ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত, ফুল ফুটলে গন্ধ ছড়াবেই, গন্ধরাজ হচ্ছে ওপেন মুক্ত। জবার উপবৃতি, বৃতি, বৃতি, এটা বলছি জবার বৃতি বালবেট, আর বালবেট ব দিয়ে বাবলা, আতা আতা আর আকন্দ। টুইস্টেড না পারলেও কবিরা গুণা, টুইস্টেড হচ্ছে জবার দলমন্ডল বা পাপড়ি, আর একটা হচ্ছে করবি, করবি টুইস্টেড। এবার আসো ইমব্রিকেট, কেট মনে রাখবা, কেট দিয়ে মনে রাখবা, কেট হচ্ছে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া। আর আমাদের কৃষ্ণ সুন্দর, এই জন্যই রাধারা ওর পেছনে লাইন দেয়। তাহলে কৃষ্ণচূড়া হচ্ছে কালকা সুন্দা, কৃষ্ণের সাথে সুন্দর মনে রাখবা, কালকা সুন্দা। আর কৃষ্ণ সুন্দর হইলেও কি হবে, একটু বান্দরও ছিল, ঠিক আছে, একটু সুন্দর মানুষজন একটু বান্দরও হয়। তাহলে কৃষ্ণচূড়া এটা হচ্ছে বাদল লাঠি, এটা তোমাদের বইয়ে নাই। কুইন কানশিয়াল মনে রাখবা, কুইন, কুইন যে আমাদের কুইন পেয়ারা খাইতে খুব পছন্দ করে, আর শুধু পেয়ারা না, ও কাসুন্দি দিয়ে পেয়ারা খায়।
আর কাসুন্দির মধ্যে থাকে সরিষার তেল। তাহলে কুইনকানশিয়াল হচ্ছে পেয়ারা আর সরিষা। ভেক্সিলারি এটা হচ্ছে প্রজাপতি সম ফুল, যে ফুলগুলো দেখতে খুবই সুন্দর, প্রজাপতি সম ফুল। যেমন দেখো এই যে আমি ইচ্ছা করে ছবিগুলো রাখছি তোমাদেরকে দেখাবো বলে। এটা অপরাজিতা ফুল, দেখো এটা শিমের ফুল, এটা মটরশুটির ফুল। এগুলো হচ্ছে সব লিগুমিনেসি গোত্রের উদ্ভিদ। এই ফুলগুলার একটা পাপড়ি অনেক বড় হয়, দেখো এই পাপড়িটা অনেক বড়, আর বাকি সব পাপড়িগুলো একই সাইজের এবং ছোট। এখানেও তাই, দেখো একটা পাপড়ি অনেক বড় আর বাকিগুলো সব একই সাইজের। এখানেও তাই, দেখো একটা পাপড়ি অনেক বড়, বাকিগুলো সব একই সাইজের ছোট। তাহলে এরকম প্রজাপতি বসে আছে মনে হয় দূর থেকে দেখলে। লিগুমিনেসি গোত্রের উদ্ভিদ কারা? এই যে অপরাজিতা, মটরশুটি, শিম, এই সমস্ত উদ্ভিদের একটা পাপড়ি অনেক বড়, বাকি পাপড়িগুলো সব একই সাইজের, ওগুলাকে ঢেকে রাখে। এই জন্য এরা কিন্তু এক প্রতিসম ফুল। কারণ কি, একটা পাপড়ি বাদ দিলে আর সব প্রত্যেকটা ভাগ সমান। তাহলে এক প্রতিসম ফুল কারা? এই যে মটরশুটি, শিম, ছোলা, অপরাজিতা এগুলা। এবং এগুলাতে দেখা যায় ভেক্সিলারি। তাহলে দেখো তো পুষ্পপত্র বিন্যাস 6টা মুখস্থ হয়েছে কিনা আমাকে দেখো, দেখো তো মুখস্থ হয়েছে কিনা। ওপেন বা মুক্ত, গন্ধরাজের বৃতি, গন্ধ ছড়ায় পড়বেই, মুক্ত বা ওপেন। আর জবার উপবৃতি ভালভেট, উচ্চারণ করতে বলছি বালবেট, 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 বাবলা, আতে আতা, আকন্দ। ওকে ভাইয়া। আর জবার কি? জবার বৃতি। টুইস্টেড বা পাকানো না পারলে হবে না ভাই, এটা হচ্ছে জবার দলমণ্ডল। আর হলো করবি। ইমব্রিকেট, কেট ক, কৃষ্ণচূড়া ক। আর কৃষ্ণ সুন্দর, কালকা সুন্দর, সুন্দর হলে কি হবে? একটু বান্দর, বাদল লাঠি। আর কুইনকানশিয়াল, কুইন, কুইন খাবে পেয়ারা কাসুন্দি দিয়ে, কাসুন্দিতে থাকে সরিষার তেল। তাহলে কুইনকানশিয়াল হচ্ছে পেয়ারা সরিষা। আর ভেক্সিলারি লিগুমিনেসি গোত্রের প্রজাপতি সম ফুল, দেখতে অনেক সুন্দর। লিগুমিনেসি গোত্রের উদ্ভিদ কারা? মটরশুটি, শিম, ছোলা, এগুলা। বুঝছো না? হয়ে গেছে কিন্তু। দেখো এবার চলে আসো কুইজ নাম্বার 3, দেখো তো পারা যায় কিনা। জবা ফুলের দলমণ্ডল, জবা ফুলের পাপড়ির এস্টিমেশন না পারলে কিন্তু হবে না ভর্তি পরীক্ষায়, মাস লাগবে। বায়োলজি দেখাইলে এই জিনিস না পারলে একেবারে কবিরা গুণা। জবা ফুলের পাপড়ির এস্টিমেশন হচ্ছে পাকানো বা টুইস্টেড, একটা ভেতরে একটা ঢুকানো। ওপেন হচ্ছে গন্ধরাজ আর জবার উপবৃতি। ভালভেট হচ্ছে জবার বৃতি, বাবলা, আকন্দ। ইমব্রিকেট, কেট সুন্দর, কেট কৃষ্ণচূড়া, কালকা সুন্দর, একটা হচ্ছে বাদল লাঠি। তাহলে কুইজ নাম্বার 3 হয়ে গেছে। এরপরে চলে আসো অমরা বিন্যাস। অমরা বিন্যাস গুলা কিভাবে মনে রাখা যায় ভাইয়া? অমরা বিন্যাস হচ্ছে, তোমরা মনে রাখবা, গর্ভাশয়ের ভেতরে, এই যে গর্ভাশয়ের ভেতরে তো ডিম্বক থাকে, তো ডিম্বকটা যে টিস্যু থেকে উৎপত্তি লাভ করে এটাকে আমরা বলি অমরা, বা বাংলায় অমরা বলি, ইংরেজিতে বলি প্লাসেন্টা। প্লাসেন্টাটা কিভাবে বিন্যস্ত, এটা যে বিন্যাসের মাধ্যমে দেখানো হয় এটাকে বলে প্লাসেন্টেশন। পুষ্পপত্র বিন্যাস ছিল 6 প্রকার, কিন্তু অমরা বিন্যাস হচ্ছে 7 প্রকার। নামগুলা লাগবে এবং উদাহরণগুলা লাগবে। দেখো আমরা নামগুলা কিভাবে মনে রাখতে পারি। প্রথমে দেখো মার্জিনাল, আমরা খাতার এক প্রান্ত দিয়ে মার্জিন টানি, তাহলে মার্জিনালের লাস্টে ল আছে, মনে রাখবা মার্জিনাল। এটা ভাইয়া বলছিল মার্জিনাল, এটা হচ্ছে লিগুমিনেসি গোত্রের। তাহলে যে লিগুমিনেসি গোত্রের উদ্ভিদ আমরা একটু আগে পড়ে আসছি, মটরশুটি, শিম, অপরাজিতা, এগুলা। তাহলে মটরশুটি, শিম, অপরাজিতা এগুলো হচ্ছে মার্জিনাল। ওকে ভাইয়া, বুঝলাম। এক্সাইল বা অক্ষীয়, অনেকগুলা প্রকোষ্ঠ একদম মধ্য অক্ষ থেকে আসবে, এটা না পারলে হবে না ভাই। জবার হচ্ছে এক্সাইল, জবা হচ্ছে এক্সাইল বা অক্ষীয়, একদম কেন্দ্র থেকে। ফ্রি সেন্ট্রাল মানে কোনো প্রকোষ্ঠ টষ্ট নাই, একদম কেন্দ্র থেকে আসবে। ফ্রি মানে মুক্ত, সেন্ট্রাল মানে মধ্য, কেন্দ্র। তাহলে মুক্ত মধ্য কোনগুলো? এই যে টুট টুট টুট, যারা গালিগালাজ করে বেশি আর কি, টুট 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 করে দেয়। ফ্রি মাইন্ডেড লোকজন গালিগালাজ করে, আমরা টুট 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 বলে দিই। তাহলে টুট, নুনিয়া শাক আর বন্ধনিয়া, বন্ধনিয়াটা তোমাদের বইয়ে নাই। তাহলে টুট, টুথ, নুনিয়া শাক আর বন্ধনিয়া, এগুলো হচ্ছে ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। প্যারাইটাল, মনে রাখবা যেগুলোর মধ্যে অনেক বীজ থাকে এগুলো হচ্ছে প্যারাইটাল। যেমন তোমরা নিশ্চয়ই দেখেছো যে হ্যালোইন চলতেছে এখন, পামকিন, কুমড়ার মধ্যে কিন্তু অনেক বীজ থাকে, কুমড়া। তারপরে লাউয়ের মধ্যেও কিন্তু অনেক বিচি থাকে, বীজ। আবার শশার মধ্যে অনেক বিচি থাকে, বীজ। তাহলে এই যে লাউ, কুমড়া, শশা, আর সাথে সরিষাটা একটু মনে রাখতে পারো, শশা, সরিষা, এইভাবে। লাউ, কুমড়া, শশা, সরিষা হচ্ছে প্যারাইটাল। ওকে ভাই, গেল। এপিকাল বা শীর্ষক, বেজাল বা মূলীয়, সুপারফিশিয়াল বা গাত্রীয়। সুপারফিশিয়াল মানে একদম বাইরের দিকে থাকে, মনে রাখবা সুপারফিশিয়াল দন্তস্ব, শাপলা, তালবস্য। তাহলে শাপলা, শালুক, পদ্ম, এই তো শাপলা, শালুক, পদ্ম। শাপলা, শালুক তো একই রকমই, আর পদ্ম তো একই রকম। তাহলে শাপলা, শালুক, পদ্ম, এটা হচ্ছে সুপারফিশিয়াল বা গাত্রীয়, মানে সাইড থেকে আসবে। এপিকাল বা শীর্ষক, আর বেজাল বা মূলীয়। বেজ, বিল্ডিং এর নিচে থাকে বেজমেন্ট, বেজাল।
তাহলে বেজাল থাকবে মাটির কাছাকাছি থাকে এমন উদ্ভিদ, যেমন সূর্যমুখী। সূর্যমুখী গাছ কি তাল গাছের মতো তো লম্বা হয় নাকি? হয় না তো। ধানও তো মাটির কাছাকাছি থাকে। গাঁদা ফুল দেখছো না মাটির কাছাকাছি থাকে, এটা তোমাদের বইয়ে নাই, গাঁদাটা তোমাদের বইয়ে নাই। গাঁদা আর একটা ত্রিধারা, ঠিক আছে, এটা ওই যে ধানের মতোই। তাহলে সূর্যমুখী, ধান, ত্রিধারা আর গাঁদা, এটা হচ্ছে বেজাল। আর এপিকাল, এপিকাল মনে রাখবা লাল পাতা, ঠিক আছে, লাল পাতা, ওই যে লাল শাক, যেটা ভাতের উপরে আমরা লাল শাক রাখি, নাকি শাক কাউকে দেখছো যে ভাতের উপরে ভেতরে লুকা রাখতে? কাচ্চির মধ্যে যেমন রেস্টুরেন্টে গেলে দেখবা মাংস আলু এগুলা লুকা রাখে ভেতরে। লাল শাক যদি কেউ তরকারিতে বেড়ে দেয় প্লেটে, এটা কি ভাতের মধ্যে লুকা রাখে? উপরে রাখে। তাহলে লাল পাতা উপরে। ধনিয়া পাতা, ওই যে হালিমের উপরে ধনিয়া পাতা ছিটায় রমজান মাস আসলেই, ধনিয়া উপরে দেয়, তাহলে এটা উপরেও এপিকাল বা শীর্ষক। লাল পাতা দিয়ে আরো দুইটা মনে রাখবা, ল দিয়ে লাল পাতা, লটকন আর ক্রোটন, এই দুইটা তোমাদের বইয়ে নাই। দেখো প্লাসেন্টেশনে মোটামুটি মুখস্থ করে ফেলছি, না দেখেই মনে করার চেষ্টা করো। মার্জিনাল বা এক প্রান্তীয় বলছিলাম, মার্জিনাল ল, লিগুমিনেসিক হচ্ছে ল, মানে মটরশুটি, শিম, অপরাজিতা, এগুলা ডান, ফালা দাও। এক্সাইল বা অক্ষীয় না পারলে হবে না রে ভাই, জবা। ফ্রি সেন্ট্রাল, ফ্রি মাইন্ডেড লোকজন একটু টুট 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 টুট, তাহলে তুত, নুনিয়া শাক, বন্ধনিয়া, ডান ভাইয়া। বাকি থাকলে সুপারফিশিয়াল বা গাত্রীয়, তালবস্যা, দন্তস্যা, শাপলা শালুক পদ্ম, সুপারফিশিয়াল, শাপলা শালুক পদ্ম, ডান ভাইয়া। এপিকাল বা শীর্ষক, বেজাল বা মূলীয়। বেজাল মাটির কাছাকাছি থাকবে, ধান না জানলে হবে না, ধান, সূর্যমুখী, ত্রিধারা, এগুলা হচ্ছে বেজাল। আর এপিকাল কোনগুলা ভাইয়া? উপরে থাকবে, ভাতের উপরে লাগবে লাল শাক, হালিমের উপরে দিবে ধনিয়া পাতা, তাহলে ধনিয়া, লাল পাতা, লাল পাতার ল দিয়ে লটকন আর ক্রোটন, এই তো। আর প্যারাইটাল বলছে অনেকগুলা বিচি থাকবে, লাউ, কুমড়া, শশা আর সরিষা। তাহলে এই তো মোটামুটি হয়ে গেছে দেখো। তাহলে এইবার দেখো কিছু প্রশ্ন আছে, কিন্তু এগুলা একটু আমরা বোঝার আগে আরো কিছু একটু টপিক একটু পড়ে আসি। এই মঞ্জুরি পত্র জিনিসটা কি, এটা যদি একটু বুঝতে চাই, খেয়াল করো। কাণ্ডের যে জায়গা থেকে পাতা উৎপত্তি লাভ করবে, এই জায়গাটাকে আমরা বলি পর্ব। আর পাতাটা কাণ্ডের সাথে যে কোণটা উৎপন্ন করবে, এই কোণটাকে আমরা বলি কক্ষ। তাহলে ধরো এই পাতার কক্ষে যদি এখানে কোনো ফুল জন্মায়, তাহলে এই পাতাটাই হচ্ছে মঞ্জুরি পত্র, বা এটাকে আমরা ইংরেজিতে বলি ব্রাক্ট। বুঝো নাই তো? আমি আবার বুঝাই দিই। ধরো আমার হাতটা হচ্ছে কাণ্ড, এখান থেকে ধরো এটা একটা পাতা বেরোইছে, তাহলে যে জায়গা থেকে পাতা বেরোইছে এই জায়গাটা হচ্ছে ধরো পর্ব। বুঝছো তো? তাহলে এখানে এটা পর্ব, আর এখানে একটা কোণ হয়েছে, দেখো একটা কক্ষ হয়েছে, তাহলে এটা একটা কক্ষ। এর মধ্যে ধরো এই যে রিমোটটা হচ্ছে একটা ফুল, তাহলে এই পাতার কক্ষে এই ফুলটা জন্মাইছে। তাহলে মঞ্জুরি মানে ফুল, পত্র মানে পাতা, বাংলা করলে দাঁড়ায় ফুল পাতা। ফুলের তো আর পাতা থাকে না, কোনো ফুল যদি কোনো পাতার কক্ষে জন্মায়, তাহলে ওই পাতাটাকেই আমরা বলি মঞ্জুরি পত্র বা ব্রাক্ট। এটা নিচে এরকম উপমঞ্জুরি পত্র বা ব্রাক্টিউলও থাকতে পারে। এই জিনিসটা কি ভাইয়া? ফুলটা যে দণ্ডের উপর জন্মায়, এই দণ্ডটাকে আমরা বলি মঞ্জুরি দণ্ড। মঞ্জুরি দণ্ড লম্বা না খাটো, এটাতে একটা ফুল না অনেকগুলা ফুল, এগুলা যে বিন্যাসের মাধ্যমে দেখানো হয়, এটাকে আমরা বলি পুষ্প বিন্যাস। তাহলে দেখো পুষ্প বিন্যাসের প্রকারভেদ হচ্ছে প্রধানত দুই প্রকার। রেসিমোস, মনে রাখবা রেস করতেছে, ধান খেতে প্রত্যেকটা ধান একটা একটার সাথে পাল্লা দিচ্ছে, কার মঞ্জুরি দণ্ড কত বেশি লম্বা। তাহলে রেসিমোস, এটা নিয়তির ঠিক নাই, কে কতটা লম্বা হবে, এটা অনিয়ত বর্ধনশীল। সাইমোস, এটার মঞ্জুরি দণ্ডটা ফিক্স, যে এর বেশি লম্বা হবে না। জবা ফুল মঞ্জুরি দণ্ড কিন্তু রজনীগন্ধার স্টিকের মতো হওয়ার সুযোগ নাই। তাইলে সাইমোস হচ্ছে নিয়ত বর্ধনশীল। এই কথাগুলা লাগবে যে পুষ্পবিন্যাস দুই প্রকার। রেসিমোস, এটা হচ্ছে রেস করবে, ভাইয়া বলছে এটা নিয়তির ঠিক নাই, কে কতটা লম্বা হবে, অনিয়ত বর্ধনশীল। সাইমোস, এটা হচ্ছে নিয়ত বর্ধনশীল, এটা জবা, এটা না জানলে হবে না, সাইমোস হচ্ছে জবা। আকন্দ জানতে পারো, জবা মাস্ট, সাইমোস। আর রেসিমোসের আবার চারটা প্রকারভেদ আছে। রেসিম, স্পাইক, স্পাইকলেট, ক্যাপিচুলাম বা শির মঞ্জুরি। রেসিম হচ্ছে রজনীগন্ধা, সরি স্পাইক হচ্ছে রজনীগন্ধা, রজনীগন্ধাটা পড়লেই হবে, আপাং লাগবে না, খালি রজনীগন্ধা পড়ো, আর এখানে খালি সরিষা পড়ো। আর পোয়েসি হচ্ছে স্পাইকলেট, এটা ডিটেলস বুঝাবো। আর ক্যাপিচুলাম হচ্ছে গাঁদা, সূর্যমুখী, ডালিয়া, এগুলা আমি দেখাই দিই জিনিসটা কি। দেখো এই যে রজনীগন্ধা, তোমরা দেখছো সবাই রজনীগন্ধার স্টিক, রজনীগন্ধার স্টিকটাই হচ্ছে মঞ্জুরি দণ্ড। তাহলে মঞ্জুরি দণ্ড লম্বা, দেখো এক একটা এক এক লম্বা, এটা বেশি লম্বা, এটা কম লম্বা, এরকম। মঞ্জুরি দণ্ড থেকে যদি অবৃন্তক পুষ্প বের হয়, দেখো দণ্ডের মধ্যেই পুষ্প লাগানো, তাহলে মঞ্জুরি দণ্ড অনিয়ত বর্ধনশীল, লম্বা, অবৃন্তক পুষ্প, এটাকে আমরা বলি রজনীগন্ধা, এটা হচ্ছে স্পাইক, স্পাইক। আর সরিষা ফুল তো দেখছো সবাই, না দেখলেও দেখবা পরীক্ষার হলে, পড়ালেখা না করলে। আচ্ছা, এই সরিষা ফুলে হচ্ছে তোমার এরকম, এই ছবি টবি তুলে না অনেক, সরিষা ফুল যখন হয় মঞ্জুরি দণ্ড লম্বা, কিন্তু এটা কিন্তু দেখো সবৃন্তক পুষ্প, এটা কিন্তু বৃন্ত আছে। তাইলে সরিষা, এটা হচ্ছে, এটাকে আমরা বলি রেসিম।
তাহলে মঞ্জুরি দণ্ড লম্বা এবং সবৃন্তক পুষ্প যদি হয় তখন এটাকে বলে রেসিম, এটা হচ্ছে সরিষা। আর ওটা হচ্ছে গাঁদা ফুল, তোমরা সবাই গাঁদা ফুল দেখছো হলুদের সময় তোমার। যদি মঞ্জুরি দণ্ড লম্বা হয়ে এরকম মাথায় স্ফীত হয়ে যায় তখন এটাকে আমরা বলি শির মঞ্জুরি, শির মানে মাথা, ঠিক আছে, বা ক্যাপিচুলাম। তাহলে ক্যাপিচুলার হচ্ছে যে সূর্যমুখীতে এরকম হয়, গাঁদাতে এরকম হয়, ঠিক আছে। আর ক্যাপিচুলার স্পাইকলেটটা আমরা একটু পরে ডিটেইলস পড়বো আর কি। তাহলে ভাইয়া পুষ্প বিন্যাস মুখস্থ হয়েছে। অনিয়ত বর্ধনশীল রেসিমোস, নিয়ত বর্ধনশীল সাইমোস। একক পুষ্প বলতে আমরা সাইমোস বুঝি, যে মঞ্জুরি দণ্ডে একটাই ফুল থাকে। সাইমোসের উদাহরণ কি? জবা, এটাই জানলে হবে, জবা। রেসিমোসে 4টা টাইপ, শুধু ডিটেলস লাগবে না। উদাহরণ স্পাইক, মনে রাখবা চুল খাড়া খাড়া করে স্পাইক করে, রজনীগন্ধার স্টিকো স্পাইকের মতো খাড়া খাড়া। তাহলে স্পাইক হচ্ছে রজনীগন্ধা, আর রেসিম হচ্ছে সরিষা। স্পাইকলেট আমরা পড়বো, পোয়েসিক হচ্ছে ধান, গম, ঘাস। আর ক্যাপিচুলাম বা শির মঞ্জুরি, এটা হচ্ছে ওই যে মঞ্জুরি দণ্ডটা ফুলা যাবে। সূর্যমুখী, গাদা, এগুলা হচ্ছে ডালিয়াতে, এগুলা দেখা যায় আর কি। এপিগাইনাস, হাইপোগাইনাস, পেরিগাইনাস, এগুলাও ছেলেমেয়েরা অনেক কনফিউজ থাকে যে কোনটা কি। কনসেপশনটা একদম ক্লিয়ার রাখো, তাহলে বুঝতে পারলে আর কোনো ভুল হবে না। দেখো কুমড়া ফুল, আমি শিওর তোমরা দেখছো কিন্তু কখনো এভাবে চিন্তা করো নাই। দেখো কুমড়া ফুল বা পেয়ারার ফুল, এইগুলার কিন্তু গর্ভাশয়টা নিচে থাকে। যে পেয়ারার গর্ভাশয় নিচে থাকে, উপরে ফুল থাকে, ফুলটা ঝরে পড়ে। পেয়ারার, লাউয়ের, কুমড়ার দেখবো ওই জায়গায় বোটার মতো একটা দাগ থাকে, ওখানে ফুল ছিল। তাহলে যে সমস্ত ফুলের গর্ভাশয়টা নিচে থাকে, তাহলে এই গর্ভাশয়কে আমরা বলবো অধগর্ভ। অধপতন হয়ে মানুষ নিচে নেমে যায়। অধিপতি, সৃষ্টিকর্তা, অধিপতি, তাহলে অধি মানে হচ্ছে উপরে। যদি কোনো ফুলের গর্ভাশয়টা নিচে থাকে এটাকে আমরা বলি অধগর্ভ গর্ভাশয়। তাহলে গর্ভাশয় নিচে, ফুলটা উপরে, তাহলে এই ফুলকে আমরা বলবো এপিগাইনাস পুষ্প। এপি মানে উপরে, আর হাইপো মানে নিচে। তাহলে মিলা নাও, দেখো যে ফুলের গর্ভাশয়টা নিচে থাকে এটাকে আমরা বলি অধগর্ভ গর্ভাশয়। তাহলে অধগর্ভ গর্ভাশয়ের ফুলটের সবকিছু তো উপরে, তাহলে এই ফুলকে আমরা বলবো এপিগাইনাস বা গর্ভ শীর্ষ পুষ্প। এটা কিন্তু পুষ্প আর এটা কিন্তু গর্ভাশয়, খেয়াল করো। যদি কোনো ফুলের গর্ভাশয়টা সবার নিচে থাকে, একটু আগে দেখাইছি পেয়ারা আর কুমড়া, গর্ভাশয়ের অধপতন হয়েছে, গর্ভাশয় নিচে, অধগর্ভ। তাহলে ফুলের সবস্তবক উপরে, তাহলে এটা হচ্ছে এপিগাইনাস বা গর্ভশীর্ষ উদাহরণ। উদাহরণ লাগবে কি? এই যে পেয়ারা আর কুমড়া, এই দুটা জানলেই হবে, পেয়ারা আর কুমড়া দেখাইছি এই জন্যই যাতে মনে থাকে। আর আমাদের সিলেবাসে যেগুলো আছে, যেটা আমি আঁকছিলাম, জবা, ধুতুরা বা ধান, এগুলার কিন্তু গর্ভাশয়টা উপরে থাকে। তাহলে এদের গর্ভাশয়টা অধিগর্ভ, তাই ফুলটা নিচে। তাহলে এটা হচ্ছে হাইপোগাইনাস বা গর্ভপাদ পুষ্প, পায়ের কাছে পাদ পুষ্প। তাহলে গর্ভপাদ পুষ্পের উদাহরণ কি? যে জবা, ধুতুরা। মনে রাখবা ধুতুরা ফুল পায়ের কাছে পড়ে থাকে, ধুতুরা খেলে তো পাগলা যায়, ঠিক আছে। ধুতুরা ফুলের অনেক চমৎকার ব্যবহারও আছে। মেডিকেল সায়েন্সে আমাদেরকে ফরেন্সিক মেডিসিন পড়তে হয়, ঠিক আছে। তো ফরেন্সিক মেডিসিনে এরকম সুইসাইড করলে কেউ বা হোমিসাইড করলে, কেউ কাউকে মেরে ফেললে কি ধরনের লক্ষণ হবে, বা কেউ কাউকে পয়জন দিয়ে মেরে ফেললে কি ধরনের লক্ষণ হবে, এগুলাও মানে পড়তে হয় ডাক্তারি পড়লে আর কি। তো ধুতুরা খুব ভালো করে পড়তে হইতো আমাদেরকে, কারণ ধুতুরার শুকনা বীজ কেউ যদি একটু বেশি খায়, মানে শুকনা বীজ বেশি খাওয়াইলে সে মরেই যাবে, একেবারে শেষ। আর কম খাওয়াইলে পাগল হয়ে যায় আর কি, মানে পাগলামি করে। আর পাগলদেরও লক্ষণ আছে কিছু, মানে এরা পাগল হয়ে এমন পাগলামি করে, ধরো বিছানায় শোয়া রাখছো ভর্তি দিয়ে রোগী, বারবার বিছানা থেকে উঠে আসবে, প্রত্যেকবার বিছানা থেকে উঠে আসার সময় দেখা যাবে বিছানা চাদরটাও উঠায় নিয়ে আসবে সাথে কইরা। মানে ধুতুরা খাওয়া রোগীর ওগুলো টিপিক্যাল সিমটম। তারপরে ধুতুরা খাওয়া রোগী, ধুতুরার ফুল বা ফল বা শুকনা বীজ খাওয়া রোগী, এদের হাতের কোনো কিছুকে, মানে কোনো কিছুকে মনে করতে থাকে ধারালো অস্ত্র, সুই, কাঁচি, এগুলা। কেউ কাছে আসলে বলে এই কাছে আসবি না, দেখছো ছুরি ঢুকা দিব কিন্তু, এমনি বলে। আর ধুতুরার আরেকটা মজার ব্যবহার হচ্ছে, এটাকে বলে অ্যাফ্রোডিজিয়াক এজেন্ট। অ্যাফ্রোদিতি হচ্ছে গ্রিক মিথোলজির এক গডেস অফ লাভ, ভালোবাসার দেবী। তো ধুতুরার শুকনা সিড, শুকনা বীজ যদি কেউ কাউকে রেগুলার খাওয়ায়, চা, কফি, পান, সিগারেট, কফি দিয়ে, তাহলে যে খাবে, সে যে খাওয়াবে তার উপর প্রবল শারীরিক আকর্ষণ অনুভব করতে থাকে। এখন বললো না কমেন্টে, ভাই কয়টা খাওয়াবো তাড়াতাড়ি করেন, এটাই দরকার আমার, এটাই খুঁজতেছি। জোকস অ্যাপার্ট, ধুতুরা পড়ে থাকে মাটির নিচে, গর্ভপাদ, পাদপুষ্প, পাদপুষ্প বা হাইপোগাইনাস। জবা, ধুতুরা, সরিষার ধান, আমাদের সিলেবাসের গুলা জবা আর ধান, ঠিক আছে। আর গর্ভকটি, কোটি মানে কোমর, ওই যে তুমি কেন কোমরের বিছা হইলা না, এটা এটা হচ্ছে সাইড থেকে না, মাঝখান থেকে উঠবে, উপরেও না নিচেও না, কোমর মাঝামাঝি থাকে না বডির। তাহলে এটাকে বলে অর্ধ অধিগর্ভ, বা ফুলটা হচ্ছে পেরিগাইটাস, এটা হচ্ছে গোলাপ, খুব ইম্পর্টেন্ট। আর লিগুমিনোসি গোত্রের উদ্ভিদ, মটরশুটি, শিম, অপরাজিতা। দেখো তো মুখস্থ হয়েছে কিনা। গর্ভাশয়টা নিচে, আমি দেখাইছি যাতে মনে থাকে। অধগর্ভ গর্ভাশয়, উপরে থাকবে ফুলের সব স্তবক, এটাকে আমরা বলি এপিগাইনাস বা গর্ভশীর্ষ পুষ্প। কোনগুলা? দুইটা মাস্ট, এই দুইটা ফুলের উদাহরণ আমি ছবি রাখছি।
কুমড়া আর পেয়ারা, গর্ভাশয়টা নিচে, ফুলটা উপরে, এপিগাইনাস পুষ্প। এবার আমাদের সিলেবাসের গুলা, জবা, ধুতুরা, ধান, এগুলার গর্ভাশয়টা কিন্তু নিচে না, গর্ভাশয় উপরে, তাহলে অধিগর্ভ, কিন্তু ফুলটা নিচে, মানে এটা হচ্ছে জবা, ধুতুরা ফুল পড়ে থাকে, জবা ফুল নিচে পড়ে থাকে। কি জানি কমেন্টে স্পাম করতেছে, জবা ফুল এত ভালো কেন মানুষ এটাকেও গিফট করে না, গোলাপ কেন গিফট করে? আচ্ছা, জবা ফুল পড়ে থাকে নিচে, ধুতুরা পড়ে থাকে, তাহলে এটা গর্ভপাদ পুষ্প। আর গর্ভকোটি পুষ্প হচ্ছে আমাদের গোলাপ, আর হচ্ছে লিগুমিনাসি গোত্রের উদ্ভিদ, মটরশুঁটি, শিম, এগুলো আর কি। ওকে, এবার চলে আসা হচ্ছে, দেখো আমরা চলে আসি হচ্ছে উদাহরণগুলা, ফলের উদাহরণ। যদি কোনো ফুলের গর্ভাশয়টাই ফলে পরিণত হয়, এটাকে বলে সরল ফল বা প্রকৃত ফল, প্রকৃত ফল। আর যদি গর্ভাশয় ব্যতীত অন্য কিছু ফলে পরিণত হয়, এটাকে বলে অপ্রকৃত ফল। অপ্রকৃত ফল হচ্ছে আপেল। কোনো ছেলেকে গালি দিতে মন চাইলে ওরা আপেল বলে গালি দিবা, ও তো ভাববে আরে বোধহয় আমি আপেলের মতো সুন্দর লাল টকটকা, আসলে তুমি মেন করছো যে ওরও প্রেগনেন্ট হওয়ার চান্স আছে। যদি গর্ভাশয় ফলে পরিণত হয় সেটা প্রকৃত ফল, গর্ভাশয় ব্যতীত অন্য কোনো কিছু ফলে পরিণত হলে সেটা অপ্রকৃত ফল। একটা গর্ভাশয় থেকে একটাই ফল, সেটা হচ্ছে সরল ফল। আর একটা গর্ভাশয় থেকে অনেকগুলা ফল, এটাকে বলে গুচ্ছিত ফল। গুচ্ছিত ফল হচ্ছে আতা। এই আতা দেখছো না তোমরা, ওই যে আতা গাছে তোতা পাখি, আতার কিন্তু অনেক কোয়া কোয়া থাকে, বা স্ট্রবেরি, এগুলো হচ্ছে গুচ্ছিত ফল। এবার আসো তোমার আমার সবার জাতীয় ফল, যৌগিক ফল, উদ্ভট ফল। শুধু গর্ভাশয় না রে ভাই, পাপড়ি, বৃতি, যাই আছে সবই ফলে পরিণত হবে। দেখো না কাঁঠালটা দেখতে কেমন উদ্ভট, কারণ এটা শুধু গর্ভাশয় না, পাপড়ি, বৃতি সবে ফলে পরিণত হয়েছে। শুধু এই কাঁঠাল আর আনারস, এই দুইটা পড়বা, বাকিগুলো লাগবে না। কাঁঠাল আর আনারস, ঠিক আছে? আনারসও দেখো কেমন এবড়ো থেবড়ো দেখতে, কাঁঠালও তাই, এগুলো যৌগিক ফল। ক্যারিওপসিস, মনে রাখবা আমাদের প্রধান ক্রপ, আমাদের প্রধান ক্রপ কি? আমরা মেইনলি কি খাই? আমরা কি মাছে ভাতে বাঙালি না মাছে আলুতে বাঙালি? ভাত। তাহলে ভাত আমাদের প্রধান ক্রপ, ধান। লিগিউম, এমনিই পারবা, লিগুমিনাসি গোত্রের উদ্ভিদ, মানে মটরশুঁটি, শিম, এগুলা। ক্যাপসুল, অনেকগুলা প্রকোষ্ঠ থাকবে। এরপরে বাসায় যদি ঢ্যাঁড়স কিনবে বা বাসায় যদি থাকে, আজকেই ঢ্যাঁড়স কাটবা, একটা কাটটা দেখবা ওটার মধ্যে 5টা প্রকোষ্ঠ। তাহলে এই যে ধুতুরা, ঢ্যাঁড়স, পাট, এগুলাতে কার্পাস, এগুলা সব হচ্ছে একাধিক প্রকোষ্ঠ থাকলে এটাকে বলে ক্যাপসিউল। ক্যাপসুল। এবার আসো সিলিকুয়া। সিলিকুয়া মনে রাখবা, দন্তস্ব দন্তস্ব, সিলিকুয়া সরিষা। সরিষা ভেঙলেই তেল বেরোবে, বিদারি ফল, বিদারি মানে ভেঙে যাওয়া। সাইজোকার্প, সাইজোকার্প হচ্ছে ধনে, সাইজোকার্প ধনে। বেরি, ওই যে ইন্ডিয়ায় কয়েক বছর আগে একটা গান খুব হিট হয়েছিল, ওয়াই দিস কোলা বেরি ডি, তোমরা মনে রাখবা, ভাইয়া পড়েছিল ওয়াই দিস কোলা বেরি টি, ওয়াই দিস কোলা বেরি, তাহলে কোলা কলা বেরি, হোয়াই দিস কোলা বেরি, কলা বেরি। আর টিতে হচ্ছে টমেটো, আর বেরি বেগুন, এমনিও মনে রাখতে পারো। মানে যেগুলোর মধ্যে অনেক বেশি বীজ থাকে, বিচি থাকে, এগুলাকে বেরি বলে। যেমন ধরো হয় দিস কলা বেরি, বিচি কলায় বিচি থাকে, কলা, টমেটোতে বিচি থাকে, বেগুনে বিচি থাকে, পেয়ারাতে বিচি থাকে অনেক বেশি, এগুলো হচ্ছে সব বেরি। এবার আসো, তাইলে আমরা ওই যে কোশ্চেনগুলো ছিল, কোশ্চেনগুলো একটু রেখে আসছিলাম, তো কোশ্চেনগুলো একটু সলভ করে দিই এখন। আসো, কি কোশ্চেন ছিল? নিয়ত বর্ধনশীল মঞ্জুরি দণ্ডে পুষ্প মঞ্জুরি দেখা যায়। নিয়ত, নিয়ত মানে কিন্তু সাইমোস, এবং সাইমোস কিন্তু একটাই ছিল, জবা। ধান ছিল স্পাইকলেট, সরিষা ছিল রেসিম, আর রজনীগন্ধা ছিল স্পাইক। এই তিনটাই ছিল কিন্তু অনিয়ত বর্ধনশীল, মানে রেসিমোস। ঠিক আছে? কোনটি যৌগিক ফল? এই যে যৌগিক ফল, আমাদের ফল, একেবারে সব পাপড়ি, বৃতি সবই ফলে পরিণত হয়েছে, এটা হলো কাঁঠাল। ঠিক আছে? জবাতে কোন ধরনের অমরা বিন্যাস থাকে? জবারটা না পারলে হবে না রে, কবিরা গুনা। জবারটা হচ্ছে অক্ষীয়। শীর্ষক, পাতের উপরে লিখছিলাম লাল শাক, লাল পাতা, লটকন, ক্রোটন, আর হচ্ছে ধনিয়া পাতা হালিমের উপরে দিছিলাম। মূলীয়, ধান, সূর্যমুখী, ত্রিধারা। গাত্রী হচ্ছে সুপারফিশিয়াল। শাপলা, শালুক, পদ্ম, শাপলা, শালুক, পদ্ম, সুপারফিশিয়াল। কোনটি গুচ্ছিত ফল? ওই যে আতার, স্ট্রবেরি গুচ্ছ গুচ্ছ করে থাকে। লিচু না, আপেল না, আপেল হচ্ছে অপ্রকৃত ফল, আর আম তো সরল ফল। মটরশুটিতে কোন ধরনের অমরাবিন্যাস দেখা যায়? মটরশুটি মার্জিনাল, কারণ মটরশুটি হচ্ছে লিগুমিনেসি গোত্র, লিগুমিনেসি শুরু এল দিয়ে, মার্জিনালের শেষে এল দিয়ে, তাহলে মার্জিনাল হচ্ছে এক প্রান্তীয়, এক প্রান্তীয়। দেখছো, এগুলা কিন্তু অনেক আসে পরীক্ষায়। মুক্ত মধ্য ছিল যে টুট 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 টুট, তুত, নুনিয়া শাক আর বন্ধুনিয়া। বহু প্রান্তীয়, যে অনেক বিচি থাকবে, শশা, তারপরে সরিষা, লাউ, কুমড়া। গাত্রীয় তো আগেই বলে আসলাম। ঠিক আছে? তাহলে এরপরে আমাদের চলে আসো, লাস্ট টপিক হচ্ছে এই যে আমাদের মঞ্জুরি পত্র আর এক বীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ। দেখো, মঞ্জুরি পত্রের জন্য সংকেতে আমরা ম প লিখি, উপমঞ্জুরি পত্রের জন্য উ ম প লিখি। ব্র্যাকটিওল বিআর, এটা বিআরএল। উপবৃত্তির জন্য আমরা, বৃত্তির জন্য ক্যালিক্সের কে লিখি, কারণ করলার জন্য সি লিখি। বুঝছো? করলার জন্য সি, মানে পাপড়ির জন্য সি। দলমণ্ডলের দ, এখানে কে, বৃত্তি, উবৃত্তি। পুষ্পপুটের জন্য পু লিখি, পুংস্তবক পুং, আর স্ত্রীস্তবকের জন্য গর্ভাশয় দিয়ে গ লিখি। ওকে ভাইয়া,
একবীজপত্রী উদ্ভিদ বেশিরভাগ বৈশিষ্ট্যই আমরা পারি, খালি একটা পারি না। একবীজপত্রী উদ্ভিদের বীজপত্র একটা, গুচ্ছমূল, পাতা শিরাবিন্যাস সাধারণত সমান্তরাল। একবীজপত্রী মনে রাখবা সব 3 বা 3-এর গুণিতক। তাহলে ফুলে পাপড়ি বা বৃতি হয় 3, নালে 6, নালে 9, নালে 12। তার মানে এটাকে আমরা বলি ট্রাইমেরাস। ট্রাইমেরাস, ঠিক আছে। আর এইটা একটু ক্যাচাল লাগবে, মনে রাখবা দ্বিবীজপত্রী উদ্ভিদ। ভালো করে খেয়াল করো, তোমরা যে একটা তেঁতুল গাছ থেকে বীজ বেরোনো দেখো কখনো, তাহলে খেয়াল করবা দ্বিবীজপত্রী উদ্ভিদে দুই পাশে দুইটা বীজপত্র থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদে বীজপত্রের অবস্থান হচ্ছে পার্শ্বীয়, আর ভ্রূণমুকুলটা মাঝখান দিয়ে বের হয়, মানে ভ্রূণমুকুল হচ্ছে শীর্ষক। ভ্রূণমুকুল শীর্ষক, তাহলে এটাই মাথা রেখো যে ভাই ভাবে একটা ছবি আঁকছিল। দ্বিবীজপত্রীর বীজপত্রের অবস্থান পার্শ্বীয়, ভ্রূণমুকুল শীর্ষক। একবীজপত্রীটা জাস্ট উল্টা দাও, তাহলে একবীজপত্রীতে বীজপত্র শীর্ষক আর ভ্রূণমুকুল হচ্ছে পার্শ্বীয়, ঠিক আছে। এবং নারিকেল, সুপারি, এই গুচ্ছমূলগুলা মোটা হয় না। মোটা হওয়াকে বলে গৌণ বৃদ্ধি, এরা সংখ্যায় বাড়ে না। আম, জাম, কাঁঠালের মূল কিন্তু মোটা হয়। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের গৌণ বৃদ্ধি হয়, একবীজপত্রী উদ্ভিদের মূলে গৌণ বৃদ্ধি হয় না। ধানের পুষ্প সংকেতটা দেখো, এখানে মঞ্জুরি পত্র থাকে, উপমঞ্জুরি থাকে। এটা হচ্ছে এক লিঙ্গর উদাহরণ, মানে এক প্রতিসমর উদাহরণ, সরি এক লিঙ্গ না, এক প্রতিসম, ঠিক আছে। আর এটা হচ্ছে উভলিঙ্গর উদাহরণ। ধানে পুষ্পপুট এ টেপাল থাকে 2টা, এই জন্য 2। পুংকেশর দেখো 3+3 মানে 6টা থাকে, 3টা করে 2 আবর্তে, এই যে এইভাবে এইভাবে। আর গর্ভাশয়টা এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং গর্ভাশয়ের নিচে দাগ, মানে গর্ভাশয়টা উপরে। তাহলে অধিগর্ভ গর্ভাশয়, অধিগর্ভ আমরা দেখেছিলাম ধান, জবা, এগুলোর গর্ভাশয়টা সবার উপরে থাকে, তাহলে অধিগর্ভ গর্ভাশয়। তাহলে এই ছবিটার কাহিনী অনেকে বুঝে না। এই যে দেখো পেঁয়াজের ফুল, এটা অনিয়ন ফ্লাওয়ার। এই যে পেঁয়াজের কলি বলি, কলি ভাজি করে খাই আমরা, মজা লাগে শীতের দিনে। এটা দেখো রসুনের ফুল, এটা দেখো ধানের ফুল। তাহলে যে ফুলগুলো এরকম দেখতে খুবই সুন্দর, পাপড়ি বৃতি আলাদা করা যায় না। এই ফুলের পাপড়ি এবং বৃতিকে আমরা একসাথে বলি পুষ্পপুট। পুষ্পপুটের প্রত্যেকটা সদস্যকে বলি টেপাল। ধানের ফুলটা যদি আমরা একটু তোমাদেরকে আমি যদি বোঝানোর চেষ্টা করি, ধানে এরকম 2টা পাতার মতো অংশ থাকে যাদেরকে আমরা বলি শূন্য গ্লুম। ভাইয়া কেন শূন্য গ্লুম? কারণ এদের কক্ষে কখনো ফুল থাকে না। তাহলে শূন্য গ্লুম থাকে কয়টা ভাইয়া? 2টা। ওকে ভাইয়া, বুঝলাম। এরপরে যেটা থাকে এটাকে আমরা বলি লেমা। লেমা, এটাকে মঞ্জুরি পত্রের সাথে তুলনা করা যায়। মঞ্জুরি পত্র কিন্তু আগেও বুঝাইছি, যেটার কক্ষে ফুলটা থাকে। আর উপরে আর একটা থাকে যেটাকে আমরা বলি প্যালিয়া। প্যালিয়াটাকে তুমি চাইলে উপমঞ্জুরির সাথে তুলনা করতে পারো, উপমঞ্জুরি পত্র। এবার আসো ভাইয়া, তাহলে 2টা শূন্য গ্লুম, এদের কক্ষে ফুল থাকবে না। লেমার কক্ষে ফুল থাকে, এটা পুষ্পগ্লুম, এটাকে পুষ্পগ্লুম বা মঞ্জুরি পত্র বলে, পুষ্পগ্লুম বা মঞ্জুরি পত্র। এবার আসো ফুল। ফুলের সবচেয়ে বাইরে তো পাপড়ি বৃতি একসাথে থাকে, তাহলে পুষ্পপুট। পুষ্পপুটের সদস্যকে বলে টেপাল। আর ধানের ক্ষেত্রে টেপালের একটা নাম আছে, এটাকে বলে লোডিকিউল। লোডিকিউল থাকে 2টা, 2টা, 2টা। এবার আসো পুংকেশর থাকে 6টায়, যেরকম করে 3টা করে 2 আবর্তে। তুমি একদিক থেকে দেখলে 3টাই দেখতে পাবা। আর এরপরে গর্ভাশয় থাকে, এবং গর্ভমুণ্ডটা হচ্ছে মুরগির এই যে পালকের ন্যায়। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, গর্ভমুণ্ড পালকের ন্যায়। তাহলে ধানের পুষ্প সংকেত কি হবে দেখো, মঞ্জুরি পত্র থাকবে, তাহলে ম প। তারপরে উপমঞ্জুরি পত্র থাকবে, এই যে প্যালিয়া, এটা হচ্ছে উপমঞ্জুরি পত্র, উ ম প। তারপরে এটা হচ্ছে তোমার বহু প্রতিসম, এটা এক প্রতিসম, এটা হচ্ছে উভলিঙ্গ। তাহলে পুষ্পপুটে সদস্য থাকে 2টা, লোডিকিউল 2টা, একটার সাথে কোনো যোগাযোগ নাই, মুক্ত। পুংকেশর মোট 6টা, 3টা করে 2 আবর্ত, 3+3। গর্ভাশয়টা উপরে, এই জন্য নিচে দাগ, মানে ফুলটা নিচে। আর একটাই প্রকোষ্ঠ, এই জন্য 1। এই তো ধানের পুষ্প সংকেত হয়ে গেছে। এটাই হচ্ছে স্পাইকলেট, এই যে ধরনের প্যাটার্ন, এটাকে আমরা বলি হচ্ছে যে রেসিমসের স্পাইকলেট। ধান, গম, ঘাস, এগুলা পাওয়া যায়। কিছু একবীজপত্রী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম আছে বাঁশ। তোমাদের জীবন তো এখন বাঁশময়, বাঁশ তো ব্যাম্বুসা, এমনি পারবা। ধান না পারলে ভাত খাওয়া বন্ধ করে দাও। অরাইজা স্যাটিবা। আক অনেক আসে। স্যাকারাম সুক্রোজ থাকে তো, স্যাকারাম অফিসিনারাম। গমও অনেক আসে পরীক্ষায়। গম হচ্ছে টিটিকাম অ্যাস্টিভাম। ভুট্টাও তোমরা পারার কথা। ভুট্টা মনে রাখবা, ভুট্টা খেতে জিন থাকে, জিয়া মেজ। ভুট্টা হচ্ছে জিয়া মেজ। জব মনে রাখবা, ভাইয়া শিখাইছিল হরলিক্সের কৌটার মধ্যে জবের ছবি দেওয়া, বার্লির ছবি দেওয়া থাকে, দেখবা হরলিক্সের কৌটায় বার্লির ছবি দেওয়া। তাহলে জব হচ্ছে এই যে হর্ডিয়াম, হর্ডিয়াম। লেমন মানে ভিটামিন সি, লেবু, এটা সাইট্রাস থাকবে, সাইট্রাস। নল খাগড়া, খাগড়া কারকা, খাগড়া কারকা এমনি বুড়ো। ঝাড়ু দিবে ম্যাক্সিমা, ঝাড়ু দিবে ম্যাক্সিমা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে এটা দুর্বাঘাস, এটা দিলে রক্তপাত বন্ধ হয়ে যায়। কোথাও কেটে গেলে রক্তপাত বন্ধ করে কে? দুর্বাঘাস। এটা উদ্ভিদ জগতের ডন। দেখো ডন, সাইনোডন ড্যাকটাইলন, ব্লিডিং বন্ধ করে ফেলবে, সাইনোডন ড্যাকটাইলন।
দুর্বাঘাস রক্তপাত বন্ধ করে, খুব ইম্পর্টেন্ট। রাই ঘাস, এটা থেকে হচ্ছে তোমার জরায়ু সংকোচনের ওষুধ বানায়। আরগোট, জরায়ু সংকুচিত হয়ে ব্লিডিং এর পরে, নর্মাল ডেলিভারির পরে মায়েদের ব্লাড বের হয়, যাতে না বের হয় এই জন্য আরগোট ওষুধটা রাই গাছ থেকে পাওয়া যায়। আখ থেকে এই যে ইথাইল অ্যালকোহল বানাবা, আখের রসের মধ্যে একটু পানি দিয়ে, একটু ইস্ট দিয়ে, সুপার শপে ইস্ট কিনতে পাওয়া যায়, ওইটা দিলে অবাধ শোষণ হয়ে ওখানে অ্যালকোহল হবে। বা ভাতের মধ্যে দিলেও হবে, ভাতের মধ্যে একটু পানি দিয়ে, একটু ইস্ট দিয়ে ফ্রিজে রেখে দিয়ে ভালো করে পেঁচায় ঢেকে দিয়ে বাতাস যাতে না ঢুকে, অবাধ শোষণ হয়ে ওখানে ইথাইল অ্যালকোহল হবে। খাইলে একটা শরীরের মধ্যে সেই নেশা চলে আসবে। ডোন্ট ডু দিস অ্যাট হোম, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো ধান। পৃথিবীর 60% লোকের প্রধান খাদ্য হচ্ছে ভাত। পোয়েসি গোত্রের ফল আমরা কিন্তু মাত্রই পড়ে এসেছি। পোয়েসি হচ্ছে আমাদের এই যে ধান টান, ক্যারিওপসিস আমাদের প্রধান ক্রপ। সাইজোকার্প ছিল ধনে, বেরি ছিল কলাবেরি, কলাবেরি টি, আর ক্যাপসুল ছিল হচ্ছে ঢ্যাঁড়স। দুর্বাঘাস, এটা একটু মনে রেখো, দুর্বাঘাস অনেক বছর বাঁচে, এটাকে আমরা বলি বহুবর্ষজীবী উদ্ভিদ। বহুবর্ষজীবী উদ্ভিদ, দুর্বাঘাস বহুবর্ষজীবী উদ্ভিদ। উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা হচ্ছে ল্যাটিন। টাইপের হরফে লিখলে ইটালি, কিন্তু তুমি ল্যাটিন, এখন তো ল্যাটিন ভাষায় কেউ কথা বলে না, স্প্যানিশ ভাষায় কথা বলে, ঠিক আছে? স্পেন, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের সাপোর্টার যারা আসো, এরা কিন্তু সবাই বেশিরভাগই স্প্যানিশ ভাষায় কথা বলে। পর্তুগিজরাও ইনফ্যাক্ট স্প্যানিশ ভাষায় কথা বলে। ল্যাটিন এখন আর খুব একটা ইউজ হয় না, তবে ভাষাটা ল্যাটিন অথবা ল্যাটিনাইজড হতে হবে। লোডিকিউল আমরা দেখেছিলাম, ধানের পুষ্পপুটকে বলে লোডিকিউল, আর ধান হচ্ছে পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য। তাহলে এটা কিন্তু পোয়েসি, এগুলা কিন্তু হচ্ছে না। পোয়েসি গোত্রের ফল, পোয়েসি মানে ধান, দুইবার আসছে দেখো, ক্যারিওপসিস মানে ক্রপ, তাহলে এগুলা কিন্তু হচ্ছে না আর কি। পোয়েসি গোত্রের 5টা প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য, পারবো না। পোয়েসি গোত্র একবীজপত্রী উদ্ভিদ। মূল কি? গুচ্ছমূল। পাতা শিরাবিন্যাস কি? সমান্তরাল। অমরাবিন্যাস কেমন? বেজাল বা মূলীয়, তাই না? এরপরে এটার মধ্যে পুষ্পপুট থাকে, লোডিকিউল থাকে, এটার গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, পুংকেশর 6টা, 3টা করে 2 অবয়ব থাকে। মানে একবীজপত্রী উদ্ভিদের সব বৈশিষ্ট্যই কিন্তু পোয়েসি গোত্রের বৈশিষ্ট্যের মধ্যে তুমি চালা দিতে পারবা, ঢুকাই দিতে পারবা। দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা সব পারি। বীজপত্র 2টা, প্রধান মূল থাকে, পাতা শিরাবিন্যাস জালিকাকার। ওইটা ছিল ট্রাইমেরাস, এটা হচ্ছে টেট্রা বা পেন্টামেরাস, মানে 4 বা 5-এর গুণিতক। জবার পুষ্প সংকেত দেখো, বহুপতি সম, উভলিঙ্গ, উপবৃত্তি 5টা মানে মুক্ত, ব্র্যাকেট নাই মানে মুক্ত। ওই যে ওপেন, বৃত্তাংশ 5টা, ভালভেট মানে প্রান্তে স্পর্শী, এই জন্য ব্র্যাকেট আছে মানে যুক্ত। দলমণ্ডলে পাপড়ি 5টা, এটাও কিন্তু টুইস্টেড, কিন্তু যুক্ত না, মানে একটার সাথে কানেক্টেড না। পুংকেশর কিন্তু অসংখ্য, একটু আগে জবার ফুলে দেখছিলাম। আর পুংকেশর গুলো আবার পাপড়ির সাথে লাগানো, এই জন্য দললগ্ন। গর্ভাশয় ধান আর জবা দুইটাই হচ্ছে অধিগর্ভ, মানে গর্ভাশয়টা উপরে, আর এখানে কিন্তু গর্ভপত্র 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, ওখানে ছিল 1, এখানে 5, এবং গর্ভপত্রগুলো একটা একটার সাথে যুক্ত। এই যে এটা পেঁচাবে, দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্র পার্শ্বীয়, ভ্রূণমূল শীর্ষক। এখানে কিন্তু সেকেন্ডারি বৃদ্ধি হয়, যেটা একবীজপত্রী উদ্ভিদে হয় না। এই যে দেখো, ধানের পরাগ, এই জবার পরাগধানী কিন্তু এরকম বড় বড় কণ্টকিত, ঠিক আছে? অমরাবিন্যাস ধানের তো অক্ষীয়, আমরা পড়েছি। পরাগধানী বৃক্কাকার, এই যে দেখো, দেখছো? আচ্ছা, এই যে উপবৃত্তি থাকে কিন্তু, দেখো উপবৃত্তি থাকে, এটা মুক্ত পার্শ্বীয়, উপবৃত্তি যে কোনো পাশে থাকতে পারে আর কি। এই যে দেখো, এই যে এখানে এই যে অনেকগুলা পুংকেশর, অসংখ্য। আর এই দেখো 5টা আছে, 1 2 3 4 5, গর্ভমুণ্ড 5টা। আবার এখানে এই যে পঙ্কেশর গুলা, এটা কিন্তু দললগ্ন। তাহলে দেখো, জবার বৈজ্ঞানিক নাম, পোলাপানি একটাই পারে, বোটানি বইয়ের একটা বৈজ্ঞানিক নামই পারে খালি, সেটা হচ্ছে জবা, সবার ফেভারিট, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। ঢ্যাঁড়স, মনে রাখবা ভাইয়া ক্লাসে শিখাইছিল, ঢ্যাঁড়স খায় আবুলরা। নো অফেন্স টু ঢ্যাঁড়স খোর্স, ঢ্যাঁড়স খায় আবুলরা। তাহলে আবেল মোস্কাস, আবেল মোস্কাস এসকুলেন্টাস। কার্পাস তুলা, মনে রাখবা কার্পাস তুলা দিয়ে লেপ তোষক, কমফোর্টার এগুলা বানায়। এই যে উইন্টার ইজ কামিং, লেপ তোষকের সোফার নিচে বসে আমরা আরাম করে সোফায় বসে গল্প করি, গল্প করে ইংরেজি গসিপ। তাহলে কার্পাস তুলা হচ্ছে গসিপিয়াম হার্বেসিয়াম। লঙ্কা জবা, লঙ্কা জবা এটা ওই যে মালভেসিয়াস, হিবিস্কাসের জায়গায় মালভেসিয়াস, এটা খুব একটা আসে না। মেস্তা পাট, এই মেয়েদের মুখে মেস্তা হয়, মনে রাখবা আরিফার মুখে মেস্তা উঠছে, আরিফা দেখো লাস্টে আরিফা আছে, হিবিস্কাস সাবডারিফা, আরিফা, আরিফার মুখে মেস্তা উঠছে। স্থল পদ্ম, পদ্ম হয় বিলে, এই যে লাস্টে বিলিজ আছে, বিলিজ। কেনাফ মেস্তা পাট, এটা দেখো আছে ক্যানাবিনাস। ইন্ডিয়ান টিউলিপ, মনে রাখবা ইন্ডিয়া অনেক পপুলেশন, পপুলনিয়া, ইন্ডিয়া অনেক পপুলেশন, পপুলনিয়া। জবার কলি খাইলে দুর্বলতা কেটে যাবে, যারা দুর্বল আছো। ঢ্যাঁড়স খাইলে ডায়াবেটিস, বহুমূত্র ভালো হয়ে যাবে। আর জবা কিন্তু অশ্বরোগের ওষুধ। অশ্বরোগ হচ্ছে পাইলস, ওই যে ধারণা করা হয় নেপোলিয়ন যখন হেরে গেছিল ওয়াটারলু যুদ্ধে, পাইলস হয়েছিল, মলদারে ব্যথা হইতো প্রচন্ড, বসে ঘোড়ার পিঠে উঠে যুদ্ধে নেতৃত্ব দিতে পারে নাই, এই জন্যই নাকি বেচারা ওই যুদ্ধে হেরে পরে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে গেছিল। তাহলে জবা খাইলে পাইলস ভালো হবে, দুর্বলতা কেটে যাবে, ঠিক আছে? আর ঢ্যাঁড়স খাইলে বহুমূত্র, ডায়াবেটিস ভালো হবে। কুইজ নাম্বার 4,
মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি? দেখো তো পারো কিনা। মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটা বলো। ওকে, রায়াত লিখছে ঢেঁড়স আমার পছন্দের জিনিস। হ্যাঁ, ব্রেক দিব, এখনই ব্রেকে যাচ্ছি, আমরা এখনই ব্রেকে যাব। মালবেসি গোত্রের উপবৃত্তি তো আছে, একটু আগেই তো পড়লাম, জবার উপবৃত্তি 5টা পড়লাম না একটু আগেই, উপবৃত্তি 5টা ওপেন। ফল তো জবার হলো ক্যাপসিউল বা বেরি। অমরাবিন্যাস তো হচ্ছে তোমার অক্ষীয়। তাহলে আমরা দেখেছি যে জবার পাপড়িগুলা কিন্তু পাকানো, টুইস্টেড। তাহলে এটা সঠিক উত্তর ছিল এইটা। ঠিক আছে। কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং আমরা দেখলাম যে মালবেসি জবার পরাগরেণু বৃক্কাকার, বড় এবং কণ্টাকিত। ঠিক আছে। তোষাপাট এটা আসলে এটা হচ্ছে বিরুৎ, কিন্তু এটা তোষাপাট, এটা কিন্তু বিরুৎ, কিন্তু কাষ্ঠ হলো বিরুৎ না, এই জন্য এটা সঠিক উত্তর আসলে কোনোটিই নয়। ঠিক আছে, সঠিক উত্তর কিন্তু কোনোটিই নয়। আচ্ছা, পাট তো নরম, খুব একটা কাষ্ঠলও থাকে না। তোষাপাট কি আর কাঠের মতো বলো? কাঠ তো থাকবে না, এই জন্য এটা অকাষ্ঠল বিরুৎ হলে হতো। এটা আসছে হচ্ছে বোটানি বইয়ের আবুল হাসান স্যারের বইয়ের একদম শুরুতে উপক্রমণিকা অংশ থেকে। ওখান থেকে ইউজুয়ালি খুবই আনইউজুয়াল আসার কথা না, একটু আনইউজুয়াল কোশ্চেন ছিল এটা। মালবেসি গোত্রের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য তোমরা সবাই পারো। মালবেসি হচ্ছে জবা, দ্বিবীজপত্রী উদ্ভিদের। মূল কেমন? প্রধান মূল। তারপর হচ্ছে উপবৃত্তি থাকে, বৃতি ভালভেট, পাপড়ি টুইস্টেড, পরাগরেণু বৃহৎ, এক প্রকোষ্ঠী, বৃক্কাকার, কচি ঢেঁড়সের আঠা আঠা রস থাকে বা জবায় রস থাকে, মিউসিলেজ রসপূর্ণ। মানে বৈশিষ্ট্য আমরা সবই পারি। জবা ফুলের পুষ্প সংকেত তোমরা সবাই পারো। জবা ফুলের উপবৃত্তি থাকে 5টা, তাই না? উপবৃ 5টা মুক্ত, তাহলে কোনো ব্র্যাকেট নাই। বৃত্তাংশে পাপড়ি থাকে 5টা, তাহলে বৃত্তাংশ যেহেতু প্রান্তস্পর্শী ব্র্যাকেট থাকবে। দলমণ্ডলে পাপড়ি থাকে 5টা, এটা কিন্তু ওপেন, মুক্ত, মানে যুক্ত থাকে না, যদিও টুইস্টেড। তারপরে হচ্ছে তোমার পুংস্তবকে পুংকেশর থাকে অসংখ্য, এরা যুক্ত, এবং পুংকেশর গুলা দললগ্ন। গর্ভাশয়টা উপরে, মানে অধিগর্ভ, মানে ফুলগুলা নিচে, দাগ নিচে, 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং এরা হচ্ছে যুক্ত। শুরুতে যেটা লাগবে সেটা হচ্ছে ফুলটা হচ্ছে উভলিঙ্গ, এটা হচ্ছে বহুপতি সম সাইন। এটা হচ্ছে পুরুষ, এটা স্ত্রী, মানে উভলিঙ্গ, তাহলে বহুপতি সম উভলিঙ্গ। উপবৃত্তি 5টা, মুক্ত, বৃত্তাংশ 5টা, ভালভেট বা প্রান্তস্পর্শী, যুক্ত। দলমণ্ডলে পাপড়ি 5টা, টুইস্টেড অবস্থায় থাকলে এরা মুক্ত অবস্থায় থাকে, যুক্ত থাকে না। পুংকেশর অসংখ্য, যুক্ত, পুংকেশর গুলা দললগ্ন। গর্ভাশয় অধিগর্ভ, গর্ভপ্রকোষ্ঠ 5টা, গর্ভপত্র 5টা, যুক্ত। তাহলে মালবেসি গোত্রের 3টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম। ভাই জবা তো তোমরা সবাই পারো, জবা আর ঢেঁড়স এই 2টা পড়ে রেখো। ঠিক আছে, অ্যাবেল মুস্কাস এসকুলেন্টাস। আর এর বাইরে যে কেনাপ মেস্তাপাট, ক্যানাবিনাস আছে, শুধু মেস্তাপাট, আবডারিফা আছে, মানে যেটা তোমাদের মনে রাখতে সুবিধা হয়, এরকম 3টা একটু শিখে রেখো অর্থনৈতিক গুরুত্ব সহ। জবা আর ঢেঁড়সটা বেশি ইম্পর্টেন্ট, এই 2টা মাস্ট পড়ো আর কি। তাহলে কিছু প্র্যাকটিসের কোশ্চেন দেওয়া আছে, আমরা মোটামুটি নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ পড়ে ফেলছি। তোমরা একটু ইনবক্সে লিখে জানাবে আমাকে যে আমরা এত যে কিছু পড়লাম নগ্নবীজি, আজকে বড় চ্যাপ্টারটা পড়ে ফেলছি মোটামুটি, ইস্যু খুব বেশিক্ষণ লাগবে না। নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ থেকে কি আসে পরীক্ষায়, বা কি পড়তে হবে, বা কিভাবে মনে রাখা যায়, বুঝছো? নগ্নবীজি উদ্ভিদ তো সব পারি আমরা। আবৃতবীজি উদ্ভিদের এই যে এস্টিভেশনের উদাহরণ, প্লাসেন্টেশনের উদাহরণ, ফলের উদাহরণ, এগুলোই আসে পরীক্ষায়। তারপরে যে একবীজপত্রী পোয়েসির উদাহরণ, বা হচ্ছে তোমার মালবেসির বৈশিষ্ট্য, রিটার্নে আসলে যে একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্য আসতে পারে, বা মালবেসি পোয়েসির উদাহরণ আসতে পারে, এগুলো আর কি। আচ্ছা, কি জানি কোশ্চেন করছো যে জবা ফুলের সামি বোধহয়, জবা ফুলের ফ্রুট হয় না, ব্যাপারটা এমন না। জবা ফুলের ফ্রুট না হলে ওর বংশ বিস্তার কেমনে হবে, ওর নতুন জবা গাছ হবে কেমনে? বিষয়টা হচ্ছে জবা ফুলের যে গর্ভাশয় আছে, সো ওর ফলও হয়, কিন্তু ওই হয় কি, জবা ফুলটা খুব বেশিক্ষণ গাছে স্টে করে না, ওটা পড়ে যায়, এবং ওই পড়ে যাওয়া অংশ থেকেই পরে গর্ভাশয় যেটা, এটাই ফলের মতো, এটার মধ্যেই বীজ থাকে। তার মানে জবা ফুলের ফল হয় না, ব্যাপারটা এরকম না, বাট অন্য গাছের মতো ফুল ফলে পরিণত হওয়ার পরে গাছে থাকে না, এটা হচ্ছে পার্থক্যটা আর কি।